অহনার মুখভঙ্গি ফট করে পরিবর্তন হয়ে যায়। এতক্ষণে ঝলমলে মুখটায় আধার নেমে আসে। নাবিল নিষ্পাপ অসহায় মুখ করে আত্মবিশ্লেষণ করার ভঙ্গিতে বলে, এসব আমাদের কথা না, নেহাল ভাই বলছিল এতক্ষণ। আমরা কিন্তু সলিড প্রতিবাদ করেছি, তার জন্যই সেধে সেধে দাওয়াত নিলাম। আমরা কিন্তু ভাবি আপনার রান্নার ডাইহার্ড ফ্যান। বাকিরা চোরাচোখে অহনার প্রতিক্রিয়া বোঝার খেয়াল করছে। বেজায় রেগে আছে মেয়েটা। নিলয় সেখানে নেহাতি একটা জড়বস্তু ছাড়া কিছুই না। সে বরাবরই শান্ত প্রকৃতির মানুষ। বড় ভাইয়ের সাথে মজা মশকরা করার মতন জড়তাহীন সম্পর্কও ওদের না। অহনা অগ্নিদৃষ্টিতে চাইল স্বামীর পানে। নেহালও অসহায় মুখ করে চাইল। সামাজিকতার খাতিরে কেঁদে ফেলা বাকি শুধু ছেলেটার। বাকিরা গোয়েন্দার মতন একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। মীরা কিছু একটা বলতে ইশারা করে নীরাকে। নীরা ভোলা ভালা মুখ করে ব্যাপারটাকে আর একটু ঘোলাটাই করতে তেলমারা স্বরে বলে, কিন্তু আমরা দলীয়ভাবে আপনার পক্ষই নিয়েছি ভাবি। 99% ভোট আপনাকেই করেছি। গত বছরেও তো কি সলিড একটা বিরিয়ানি পাকালেন, একেবারে পারফেক্ট একটা টেস্ট ছিল। ভাবি, আপনার আসলে উচিত একটা কুকিং শোতে অংশগ্রহণ করা। আপনি মাস্টার শেফ চলে যান, চ্যাম্পিয়নের ট্রফিটা আমাদের ফ্যামিলিতেই আসবে। কি বলো মীরা আপু, মজা হয়েছিল না সেই দিনের বিরিয়ানিটা? মীরার ধ্যান ভাঙে। দ্রুত মাথা ওপর নিচ করে বোনের কথার সম্মতি জানায়। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে পড়লেই খিদে পাচ্ছে। আমি এমন বিরিয়ানি রান্না করতে জানলে তন্দুলা ভাই তো আমাকে মাথায় করে রাখতো। আফসোস, ভাবির মতো গুণী হয়ে জন্মাতে না পারার সর্বজনীন আফসোস। বাট ইটস ওকে, ভাবি শিখিয়ে দেবেন না ভাবি? প্রশ্ন রয়ে গেল প্রশ্নের জায়গাতেই। অহনার দৃষ্টি ধ্যান পুরোটাই অন্যদিকে। আর চোখে অহনার অগ্নিমুখটায় চেয়ে নাটকীয় ভঙ্গিতে আক্ষেপের শ্বাস ফেলে মীরা। নেহালের অবস্থা কিছুটা মাটি ফাঁক করে গর্তে লুকিয়ে পড়ার মতো। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, চিন্তা করো না মীরা, তোমাকে রান্না শেখাতে না পারলেও তোমার ভাইকে অনেক শিক্ষাই দিতে পারবো। তারটা ঠিকই সে পাচ্ছে। বলেই ধূপধাপ পা ফেলে প্রস্থান নেয়। নেহাল কাদো কাদো মুখ করে চায় সকলের পানে। ঘোর অমাবস্যা নিকটে। রে, মস্করা করার মানুষ পেলি না? এই বেরসিক মহিলা আমার ঘুম চান্দে উঠাবে আজকে। মেহমানদের বিদায়ের পর্ব শেষ। নীরা আর রাতুল বাদে বিয়াই বাড়ির সকলেই প্রায় বিদায় নিয়েছে। আত্মীয় স্বজনেরাও আস্তে ধীরে যাচ্ছে। নীরা ফুপ্পির সাথে রান্নাঘরে সব কিছু গোছগাছ সাহায্য করছিল। তাদের বাসার দূরত্ব খুব বেশি না হওয়ায় ভাইয়ের বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে রাহেলাই সব কিছু সামলান। ননদটাকে ছাড়া আমিনারও চলে না। কোথায় কোনটা কতটুকু করতে হবে রাহেলা ভালোই বোঝেন সেসব। নাবিল তখন থেকে রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে বিরক্তি মুখ করে দাঁড়িয়ে আছে। রাহেলা ছেলের মতিগতি বুঝতে পেরে চোখ গরম করে চাইলেন। নাবিল নাছোড় বান্দার মতন হাত জোর করে অনুরোধ করে কিছু একটার। তিনি নীরার পানে চাইলেন। কাজে ব্যস্ত মেয়েটা, এতদিকে চোখ যাওয়ার সুযোগ নেই। কৃত্রিম ধমকেশ্বরে ছেলেকে শুধালেন, কিছু লাগবে? এখানে ঘুরোঘুরি করছিস কেন? ঘরে যা, কিছু প্রয়োজন হলে পাঠিয়ে দিচ্ছি। নীরা ফিরে চাইল। চোকাচোকি হয় দুজনের। নাবিল মায়ের ষড়যন্ত্র ধরতে পেরে উল্টো ফাঁসানোর স্বরে বলে, তোমাকে মাম্মা ডাকছে। কঠিন চোখে চাইলেন তিনি। মুখে কথা হলো না মা ছেলের। চোখে চোখেই যা বোঝার বুঝে নিল নাবিল। কখন ডাকলো? জ্বালাস না, যা নাবিল। আমাকে মিথ্যে বলছে? বিশ্বাস না হলে দেখে আসে নিচে। রাহেলা খুন্তিটা হাতে নিয়ে চোখ বড় বড় করে চাইলেন তীব্র হুঁশিয়ারি দৃষ্টিতে। কিন্তু কে ভয় পায় এসব? ছেলেটা তবুও হার মানল না। ভোলা ভালা নিষ্পাপ ধরনের মুখ করে চেয়ে রইল মায়ের পানে। মনে মনে বলল, প্লিজ আম্মু, যাও না একটু, কাবাবে হাতটি হয় না। রাগে ফোঁস করে শ্বাস ফেললেন রাহেলা। যাওয়ার আগে দুম করে পিঠে থাপ্পড় বসালেন ছেলের। আওয়াজ হতেই নীরা পিছন ফিরে চাইল। নাবিল জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আদর করলো আম্মু আমায়। বাই দ্য ওয়ে, হেল্প চাই তোর? নীরার কাট কাট জবাব, লাগবে না। নাবিল আর অনুমতির ধার ধারল না। মুখ বাঁকিয়ে নিঃশব্দে ওর পাশে দাঁড়িয়ে ধোয়া পাতিলগুলো সুন্দর করে ক্যাবিনেটে সাজিয়ে রাখল। নীরা কোমরে হাত ঠেকিয়ে শান্ত চোখে চাইল। করছে কি লোকটা? মাথাটা পুরোপুরি গিয়েছে গোল্লায়। নাবিল তির্যক চেয়ে বলে,
কি তাকিয়ে আছিস কেন? দৃষ্টি সরা মর্জিনা, ভয় পাই না আমি তোকে। নীরা হতাশ শ্বাস ফেলে সন্দিহান স্বরে বললে। সত্যি করে একটা কথা বলবে? নাবিল নিজের কাজে মনোযোগ রেখেই প্রত্যুত্তর করে। এত শর্ত রাখবি না আমার সামনে, আমি চির সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ। বড় হলে বল, নয়তো গো টু হেল। নীরার মুখে সূচক শব্দ করে। তোমাকে কি জিন ভূতে আছর করেছে? উল্টে পাল্টে কিছু ফিল টিল হয় ইদানিং? মানে এই ধরো রাতে কোনো খারাপ শক্তির স্পর্শ লাগছে মনে হয়। আমার বান্ধবীর এক আত্মীয় ভালো কবিরাজ করে, তুমি বললে না হয় আলাপ চালাতাম। বেশ গুরুতর মুখভঙ্গি করে কথাটা বলল সে। নাবিল বিস্ময় নিয়ে চাইল, ফোঁস করে শ্বাস ফেলে তীব্র কোদ নিয়ে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, 100%। তুমি গিয়েই দেখো না, একদিনেই সুস্থ হয়ে ফিরবা। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও উপর থেকে দৃষ্টি শান্ত রাখল। 2 কদম বাড়িয়ে সামনাসামনি এসে দাঁড়ালো নীরার। দৃষ্টি অনড় রেখে বলে, তোদের ফুপি ভাতিজির সমস্যাটা কি? হ্যাঁ, একই গোয়ালের গরু হয়ে বসে আছিস দেখছে। নীরা ওর দিকে তাকানোর ধরন দেখে একটা শুষ্ক ঢোক গিলে নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে। আম্মু আমাকে মানসিক রোগী ভেবে পাবনা পাঠিয়ে দেওয়ার পায়তারা করছে, এদিকে তুই জিন ভূত ধরেছে ভেবে সন্দেহ করছিস। সমস্যাটা কোথায়? এলিন টেপ আচরণ করছে, মাথা মাটিতে ফেলে জঙ্গলি ডান্স করছে, পেয়েছিসটা কি তোরা আমায়? ফুপ্পিও সন্দেহ করছে, তার মানে আসলেই তোমায় জিনে ধরেছে। আল্লাহ, আমার কিন্তু চান্দিনায় থাকাকালীন শেষ কয়েকদিন এমন মনে হয়েছিল। ও গড, তার মানে আমার সন্দেহই ঠিক। এখন ফুপ্পিও কনফার্ম করলো। বলেই আর চোখে চায় নীরা। নাবিল দাঁত কটমট করে, চোখ দিয়েই ভস্ম করে ফেলার মতন ধ্বংসাত্মক চাহনি। কিপ ইউর মাউথ শাট। আমাকে রাগালে এর ফল কিন্তু ভালো হবে না নীরা। নীরা 2 হাত বুকে ভাঁজ করে 2 কদম এগিয়ে মুখ বাঁকিয়ে তোতা পাখির মতো অনুরূপভাবে ভেঙানোর স্বরে বলে, আমাকে রাগালে তার ফল ভালো হবে না নীরা, কচু হবে। তীব্র হাতে মুষ্টিবদ্ধ করে নাবিল। নীরা অকস্মাৎ হেসে দিল। হাসতে হাসতে বেসিনে বেঁকে পড়ে সে। অতিরিক্ত হাসলে নীরার চোখে পানি জমে। চোখের পানিটুকু মুছে আবার ওর দিকে চেয়ে দ্বিগুণ আওয়াজ করে হাসতে লাগলো। কিছুতেই হাসি থামাথামির নাম নেই মেয়েটার। তখনও শান্ত চোখে চেয়ে থাকে নাবিল। আজকের এই হাসিতে সে কোনো নির্মলতা খুঁজে পায় না, পায় নিজের জন্য এক পৃথিবী অবহেলা আর অদৃশ্য প্রত্যাখ্যান। নাবিল অগত্যাই হাত মুচড়ে পেছন ঘুরিয়ে আনে ওকে। চোখ রাগে লাল হয়ে রয়েছে আপাতত। সর্বশক্তি দিয়ে চেপে ধরল হাতটা। ব্যথায় নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে মেয়েটা। নাবিল তবুও ছাড়ল না। হাতের বাঁধন দৃঢ় করে কানের কাছে এসে প্রকটতর রাগান্বিত কণ্ঠে বলে, যা বলতেছি সেসবই ছাই ভেবে হয় উড়িয়ে দিয়ে পৃথিবীর তাবৎ অবন্তর বিষয়গুলো ঘাটিয়ে আর কত চালাবি তুই আমায়? আর কিভাবে, কতভাবে বোঝায়? আমার ধৈর্য কম নীরা। আর তুই সত্যিই ঠিক এই দুর্বলতাটাই কাজে লাগাচ্ছিস, পরীক্ষা নিচ্ছিস। ধৈর্যের বাদটা একবার ভেঙে গেলে পালাই পালাই করেও ছুটতে পারবি না, কসম। নাবিলের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। অদ্ভুত কিছু একটা টের পাচ্ছে লোকটার কণ্ঠে নীরা আজ। হাতের ব্যথায় আর মনের উৎকণ্ঠায় অচিরেই চোখের পানি জমেছে তার। নাক টেনে শ্বাস নিয়ে কাপা কাপা গলায় বলে, ছাড়ো, লাগছে খুব। ঘাড়ের কাছে মুখ এনে একটা উষ্ণ অথচ গভীর শ্বাস ফেলে হাতটা প্রবল ঝাড়ির সাথে ছেড়ে নিঃশব্দে প্রস্থান নেয় নাবিল। ওর অকস্মাৎ অদ্ভুত আচরণে বিস্ময় নিয়ে চেয়ে থাকে নীরা। কথাগুলোর অর্থ মস্তিষ্কে খানিক আটতেই বুকের ওঠানামা বাড়ল। কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। নাবিল একটাবার মুখ ঘুরিয়ে দেখল না আর। তার এমন উন্মাদনায় বলা বাক্যগুলোর প্রভাব নির্লিপ্ত মেয়েটার উপর কতটুকু পড়ল, কতটুকু বক্ষপিঞ্জরের দোটানায় পড়ল নীরা নামক নির্লিপ্ত শান্ত প্রাণটা। বরফের মতো শক্ত হয়ে যায় নীরার সর্বাঙ্গ, পাথরের মতন স্থির দাঁড়িয়ে থাকে। কি বলে গেল লোকটা? কেন বলল এসব? মীরা আজ কিছুতেই বোনের সঙ্গ ছাড়ছে না। আসার পর থেকে আঠার মতো লেগে আছে ওর সাথে, যেন কত বছরের কথা জমে আছে দুজনের। খাটের উপর হয়ে শুয়ে এতদিনের দূরত্বে জমে থাকা গল্পের ঝুলিটা খুলে বসল।
নীরা ধ্যানমগ্ন হয়ে আকৃতিতে বসে জানালার অপর প্রান্তে চেয়ে আছে। অস্থির হয়ে আছে মনটা। বোনের কথায় মন নেই তার। কানের কাছে নাবিলের বলে যাওয়া বাক্যগুলো ঘুরপাক খাচ্ছে। মীরা খেয়াল করে ওর মাথায় হাত বুলায়। শীতের ছোঁয়ার লাগতেই কেঁপে ওঠে নীরা। কি হয়েছে তোর? কখন থেকে বকবক করে যাচ্ছি একা? চুপ হয়ে আছিস কেন? আম্মু কিছু বলেছে? আব্বু বকা দিয়েছে? নীরার ধ্যান কাটে। ধাতস্থ হয়ে স্বাভাবিক হয়ে হেসে বলে, কিছু হয়নি, বল তুই, শুনছি তো। তারপর কি হলো জানিস? নীরা তো এটাও জানে না যে তার আগে কি হয়েছিল। শোনেইনি সেসব, তবুও শুধায়, কি হয়েছিল? নাবিল ফোন করেছিল। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, যদিও বিয়েতে রাজি হয়। ব্যাপারটা আমার জন্য আতঙ্কের। ভেবেছিলাম কাউকে কিছু বোঝাতে না পারলে একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাবো, এতে যা হওয়ার হবে। কিন্তু আমার সেসব কিছুই করতে হয়নি। নীরা আগ্রহ নিয়ে চাইল, বুঝল এতক্ষণ নিজের বিয়ের ইতিহাস নিয়ে কথা বলছিল তার বোন। মীরা থেমে আবার বলে, নাবিল নিজেই বিয়ের ভাঙার জন্য ফোন করেছিল সেদিন। ও যে কী পরিমাণ রেগেছিল আমার উপরে নীরা, আই ওয়াজ সো শকড। বলছে যাই হয়ে যাক, ও এই বিয়েটা কিছুতেই করতে পারবে না, ব্যাস আর কি। আমাকে আর সেদে সেদে তেমন কিছুই করতে হয়নি। নাবিল আমাকে অনেকটা হেল্প করেছিল সেদিন। তুই জানিস আমাদের বিয়ের সাক্ষী ওর কিন্তু নাবিল ছিল। নীরা বিস্ময় নিয়ে যায়। মানে নাবিল ভাই তোকে বিয়ে করতে রাজি ছিল না? মীরা মাথা ঝাঁকায়। পাগল নাকি তুই? ও তো পারে না, সেদিন আস্ত চিবিয়ে খায় আমাকে। এক আনাও রাজি ছিল না। সেটা ঠিক আছে, কিন্তু বাসা থেকে বের হতে তো তোকে আমি সাহায্য করেছিলাম। নাবিল ভাই উদয় হলো কোথা থেকে? মীরা চোখ মারে। ওটা সিক্রেট প্ল্যান ছিল। শুধু নাবিল না, নিলয় ভাইও ইনভলভড। এখন তুই বল, তোদের কাহিনী কি? এতগুলো ঝামেলা কেন করলি? বিয়ে যখন করবি না দুজনে, আগে থেকে ক্লিয়ার করলেই হতো। খামোকা বিয়ের দিন অবধি কেন পৌঁছালো সব কিছু? মাঝখান থেকে বাবার মন ভাঙলো। নীরা ঘোরে চড়ে যায়। সে সকল কথা হাওয়ায় উড়িয়ে উল্টো শুধায়, মীরাপু, তুই কি নিশ্চিত নাবিল ভাই তোকে বিয়ে করতে অসম্মতি জানিয়েছিলেন? হ্যাঁ। কেন? মানে কি কারণ? ও নাকি আমাকে বোন বোন নজরে দেখে। তাছাড়া সে এখনও কচি একটা ছেলে, বিয়ের বয়স হয়নি নাকি। বলেই বিশ্ব জয় করে হাসল মীরা। নীরা ভাবনায় পড়ে যায়। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। মীরার সাথে করা আচরণের এক ভাগও নাবিল নীরার সঙ্গে করেনি। না দ্বিমত, না কোনো অসন্তুষ্টি। এমনকি বিয়ের দিনটাও ছিল মীরার পালিয়ে যাওয়ার 1 মাস পরের ঘটনা। 1 মাসে কোচি ছেলে থেকে নীরার সাথে বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রাপ্তবয়স্ক হয়ে গেল সে। অদ্ভুত ব্যাপার। এমনকি বিয়েটাও নীরার সিদ্ধান্তেই ভাঙতে রাজি হলো নাবিল। নয়তো কি নাবিল ভাই করেনি তো বিয়েটা? কেন কোনো অসম্মতি ছিল না ওর বেলায়? সব কিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। নাবিল ভাই উনি কি তবে? ভাবতেই ম্লান হয়ে এলো মুখটা নীরার। তাল মিলিয়ে বাড়ছে উৎকণ্ঠা। কোথাও বোধহয় একটা বিশাল কিছু রয়েছে, ধোঁয়াশা কিছু একটা। মীরা হাত দিয়ে হালকা ধাক্কা মারে। নড়ে চড়ে ওঠে নীরা। হঠাৎ হঠাৎ কি হয় বলতো তোর? এমন ধ্যান করিস কি নিয়ে? বোনের কথা তীরের ফলার মতো এসে বিঁধল কানে। অস্থির হয় কণ্ঠ। কিছু না মীরাপু, আমি একটু একা থাকি, মাথাটা ধরেছে খুব। চোখে ঘুম নেই, এপাশ ওপাশ করলো বেশ কিছুক্ষণ। এলোমেলো চিন্তারা জেঁকে বসেছে মাথায়। রাত বাড়ছে মনের উচ্চাতনতার সাথে পাল্লা দিয়ে। নীরা বারান্দায় এসে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে। দৃষ্টি সুদূর আকাশে। কাঁদতে ইচ্ছা করছে। কেন ইচ্ছে করছে? কেন এমন বিভ্রান্তি আজ তার? নাবিল ভাইয়ের জন্য এত ব্যাকুল লাগছে কেন? এসব ভাবনা নীরাকে দুর্বল করছে, ভীষণ রকম দুর্বল। আচ্ছা, নিলয় ভাইকে ঠকানো হচ্ছে? না, কী সব অবান্তর বিষয় নিয়ে ভাবছে সে। এসব আর ভাববে না। নিজেই নিজেকে শাসায়। হৃদয়টাকে স্বাভাবিক করতে আকাশের পানে চেয়ে গুনগুন করে গায়। তুমুল বর্ষণ নেমেছে। মধ্যরাতের বৃষ্টির পানি শরীর ভেজাচ্ছে নীরার। কোনো এক অদৃশ্য দৈব বলে আপনা আপনি চোখ দুটো ভিজে এলো এক পশলা বৃষ্টি হয়ে। বিষণ্ণ হওয়ার কারণ নেই, তবু আজ আয়োজন করে নীরার জন্য ধূসর রঙা বিষাদ নেমে এলো অতৃপ্ত ধরণী তলে।
মনে হচ্ছে এই প্রথম, হ্যাঁ এই প্রথম তাকে দুঃখ ছুঁয়ে গেল পরম আবেশে। আজকাল খুব ভোরে ঘুম ভাঙে ইরফানের। সকাল সকাল উঠেই চাচ্চুর সাথে প্রতিদিন হাঁটতে বের হয়। চাচ্চুর মতো ট্রাউজার পরে, ঢিলেঢালা গেঞ্জি পরে, পায়ে কেটস পরে এক্সারসাইজ করে সেও। আজও তো তাই হলো। আসার পর থেকেই সে নিলয়ের সব কাজ খেয়াল করে। তার কথা বলার ধরন, হাঁটার স্টাইল, খাওয়ার মেনু সবই অনুকরণ করে ছেলেটা। নিলয় ব্যাপারগুলোয় বেশ মজা পায়। বিচ্ছুটার সব কিছুতে কৌতূহল আছে। ভাবতে ভাবতে পিছনে ফিরে চাইল সে। ইরফান দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। নিলয় ওর দিকে মুখ করে পিছনে হাঁটতে হাঁটতে হেসে বলে, কি হলো ইয়াং বয়, থেমে গেলে যে? উই হ্যাভ টু ওয়ার্ক মোর। কাম, চাচ্ছুর মতো এনার্জি ঠিক থাকতে হবে। আমার ভাতিজাকে ক্লান্ত হলে চলবে না। বি স্ট্রং। ইরফান মার হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিয়ে আবার হাঁটা ধরে। হাসে নিলয়, এগিয়ে দেয় পানির বোতল। একটা বেঞ্চিতে বসে ওরা। তুমি কি ওদের রেগুলার এভাবে হাতও তাত্তু? নিলয় কাঁধে হাত রাখে ওর। আরও অনেক কিছুই করতাম। দেশে আসার পর তোর দাদি পৃথিবীর তামান চর্বি খাইয়ে আমার ডায়েটের 12টা বাজাচ্ছে। বিজ্ঞের ন্যায় মাথা উপর নিচ করে ইরফান। সুধায়, ওখানে তুই একা একাই হাঁটতে? আই মিন আমার মতো ছন্দ দিত না তেও? হাসল নিলয়। পর মুহূর্তেই ম্লান হয়ে আসে মুখটা। দীর্ঘশ্বাস ফেলে শূন্যে চায় সে। ছিল একজন, সব কিছুতেই সঙ্গ পেতাম তার। যতদিন সাথে ছিল জীবনটা ফুলের মতো স্বর্গীয় ছিল। সে আর এখন আমার সাথে নেই। নেইটান? ইরফানের কণ্ঠে কৌতূহল। জিজ্ঞেস করা হয়নি কেন নেই। হয়তো আর ভালো লাগে না আমাকে, কিংবা নতুন কারো সাথে হাঁটতে চায়। ফ্রেন্ড? বুক চিরে ভারী ভারী শ্বাস বেরিয়ে আসে নিলয়ের। পিঠে হালকা চাপড় মারে ইরফানের। তাচ্ছিল্য করে হেসে বলে, হয়তো তার দিক থেকে বন্ধুই। ডোন্ট ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড? বাঁকা চোখে চেয়ে হেসে ফেলল নিলয়। কেমন গুরুজনদের মতন প্রশ্ন করছে ছেলেটা। ইরফান তীক্ষ্ণ চোখে উত্তরের আশায় চেয়ে আছে তখনও। হাঁটতে চান, আতলের নেই? নিলয় বোতলের মুখ খুলে পানি খায়। মনে মনে হাসলেও উপরিভাগে নির্লিপ্ত কণ্ঠে বলে, ইউ আর টু ইয়াং টু আক্স দিস কোশ্চেন। তুমি ছোট মানুষ, এসব বোঝার বয়স হয়নি। বড়দেরকে দ্বিধাহীনভাবে যাতা জিজ্ঞেস করতে হয় না। দিস ইজ ব্যাড ম্যানার্স। ঠোঁট উল্টে নাক দিয়ে শ্বাস ফেলে ইরফান। মাথা ঝাঁকায় দুদিকে। তুমি বুঝতে পারতো না তোমার গার্লফ্রেন্ড আছে না? সেটা না জানলে দাদি তোমার জন্য আরেকটা মেয়ে ঠিক তুলে ফেলবে। বাবা বলেতে তোমার গার্লফ্রেন্ড থাকলে তার সাথেই বিয়ে চলবে, না থাকলে অন্য মেয়ে দেখবে। সো আই হ্যাভ টু নো। বিস্ময় নিয়ে চায় নিলয়। কণ্ঠে বিস্ময় ভাব মিশিয়ে শুধায়, কে বললো এসব তোমায়? তুমি বাড়িতে আতাল পর থেকেই তো আমু আর দাদি থালা দিন তোমার বিয়ে নিয়ে ফিট চলে। তো আমি শুনেছি কয়েক দাদায় মেয়ে দেখাও তুলু চলেছে দোকানে। এখন তোমাকে জিজ্ঞাসা করলে কনফার্ম হবা কি? গাল ফুলিয়ে শ্বাস ফেলে নিলয়। মেজাজ বিগড়াচ্ছে তার। শুধুমাত্র এই কারণেই সে বাড়িতে আসতে চায়নি এতদিন। এর চেয়ে বিদেশে বসেই চার দেয়ালে বন্দি দশায় জীবন কাটানো উত্তম ছিল। ফোঁস করে রাগ ঝাড়ল নিজের উপর। উঠে হাত বাড়ায় ওকে ধরতে। ইরফান হাত ধরল চাচ্চুর। হাঁটতে হাঁটতে নিলয় বলে, বড়দের কথায় কান দিতে হয় না। বড়রা কথা বললে তুমি ওদের আশেপাশে থেকে আর কখনো এসব শুনবে না, মনে রাখবে। ইরফান বাধ্য ছেলের মতন মাথা নাড়ায়। পুনরায় শুধায়, তোমার সত্যি গার্লফ্রেন্ড নেই তার তো? নিলয় হাঁটতে হাঁটতে চায়। মনে মনে হাসি পাচ্ছে ব্যাপক। আপাতত নেই। সিট, তাহলে আমি বন্ধু বানাবো তাতে। জানো আমার একটা ফেলে নাতে, ও তাত্তি ওতে তো বাদল করে চকলেট কিনে দেয়, ধুম পালিয়ে দেয়। ও তাত্তি নাতি ওকে বন্ধু বানিয়েতে। আমারও ইচ্ছে চলে তোমার বউয়ের সাথে বন্ধুত্ব চলাও। আমার জন্য ভালো ফেলেন নেই তার তো। তুমি তাড়াতাড়ি ব্রেক চলো প্লিজ।
নিলয় শব্দ করে হেসে ফেলল ইফরানের অভিমান মুখখানা দেখে। এমনভাবে আবদার করছে যেন দোকান থেকে একটা খেলনা কিনে দিতে হবে। কাঁধে চড়ায় ভাতিজাকে সে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ দুজনের নানান রঙের কথায় অতিবাহিত হয়। ওরা খিলখিল করে হাসে, আবার দৌড়ায়। রাতুল লাজুক স্বভাবের ছেলে। শ্বশুরবাড়িতে বলে কয়ে দুদিনের বেশি তাকে কিছুতেই রাখা যাচ্ছে না। শ্বশুরের গম্ভীর মুখ এখনও স্বাভাবিক হয়নি। এই ব্যাপারটাও তাকে কিছুটা জড়তায় ফেলছে। আজ ভোরেই সে রওনা দিয়েছে ফেনীর উদ্দেশ্যে। জয়নাল শিকদার বাহ্যিকভাবে নির্লিপ্ত রইলেও আমিনা বেগমের অভিযোগের শেষ নেই। কাজের ছুতো এটা ওটার বাহানা দেখিয়ে শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে সে শিকদার বাড়ির চৌকাঠ ডিঙাতে সক্ষম হয়েছে। মীরা থাকছে কিছুদিন। নীরা সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে। সামনে তার ইনকোর্স। এই সময়টায় রেগুলার ক্লাস করতে না পারলে এক্সামে পিছিয়ে যাবে সে। আমিনা বেগম রান্নার কাজে ব্যস্ত। মীরা এটা ওটা এগিয়ে দিয়ে মার কাজে সাহায্য করছে। কখনো কখনো নিজে নিজেই খুন্তি নাড়ছে। আমিনা আর চোখে মেয়েকে খেয়াল করছেন। মেয়েটার আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। শরীর স্বাস্থ্য কিছুটা বেড়েছে মীরার। চেহারা উজ্জ্বল হয়েছে অনেকখানি। চালচলনে গিন্নি ভাব। তিনি হাত ছোঁয়ালেন মেয়ের মাথায়। মাতৃস্নেহের স্পর্শে মীরার মনটা ভরে ওঠে আবেগে। শৈশব ফিরে পায় মায়ের ছোঁয়ায়। সহসাই মাকে জড়িয়ে ধরে সে। কতদিন পর আম্মুকে সে এভাবে ধরল। আম্মুর শরীর থেকে ভেসে আসা মা সুবাসটা কতদিন পর নাকে নিতে পারল মীরা। আহ্লাদে আটখানা হয়ে ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। এই তুমুল আবেগময় দৃশ্যটা নীরা দেখলেন। হিংসেতে আজ সারাদিন ভাতই খেত না মেয়েটা। গাল ফুলিয়ে বসে থাকতো ঘরের বারান্দায় অথবা কোনো এক কোণে। কণ্ঠে অভিমান মিশিয়ে বলতো, চুপি চুপি বড় মেয়েকে আদর করো তুমি, আমার সাথে এত বড় প্রতারণা, আই হেট ইউ। সেসব মনে করে হাসলেন আমিনা। চুলে হাত বুলিয়ে মেয়েকে শুধালেন, শ্বশুরবাড়ির লোকেরা ভালোবাসে তো তোকে মা? মীরা মাকে আরও কোমল প্রাণ জড়িয়ে ধরল। সুখ আনন্দ তার ঠোঁটের হাসিতে। ওরা সবাই আমাকে খুব ভালোবাসে আম্মু। আমার শাশুড়িটা একদম তোমার মতো বোকা, তবে অনেক আদর করে আমাকে। একদম মেয়ের মতো আগলে রাখেন। ইচ্ছে হলেই ওনাকে জড়িয়ে ধরতে পারি আমি, যেমনটা তোমায় ধরতে পারি। কেন, কোনো সংকোচ ছাড়াই, জড়তা ছাড়াই। স্মিত হাসলেন তিনি। জামাই সোহাগ করে তো তোকে? লজ্জায় মুখটা লাল হয়ে আসে মীরার। মা সম্ভবত জাতিরা এমনই, সরাসরি স্বামীর ভালোবাসার কথা জিজ্ঞেস করবে না, ইনিয়ে বিনিয়ে জানতেও চাইবে। মীরা মার প্রশ্নের উত্তরের বদলে আদর মাখা সুরে বলে, তুমি আমাদের জন্য কত ভাবো আম্মু। সবসময় সব বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছ ছোট থেকেই। আব্বু কত ঝাড়ি খেয়েছ আমাদের অপরাধ ঢাকতে। তুমি হেল্প না করলে আমাদের জন্য সব কিছু কঠিন হয়ে যেত। আব্বুকে বোঝানো কঠিন হয়ে যেত। তুমি পাশে না থাকলে। তুমি অনেক ভালো আম্মু। তুমি আছো বলে পৃথিবীটা এত সুখে। হাত বুলালেন মাথায়। মীরা মায়ের পানে চায়। মুখভঙ্গি পাল্টে হয়ে যায় চিন্তিত। আবদারি সুরে বলে, একটা বিষয় নিয়ে আলাপ করা ছিল তোমার সাথে, ব্যাপারটা সিক্রেট। তিনি চোখ বড় বড় করে সন্দিহান দৃষ্টিতে মেয়ের পেটের দিকে চাইলেন। মাতৃমন কিছু একটা বলছে। মীরা মার মতিগতি বুঝতে পেরে ফিক করে হেসে ফেলে। ওসব না, এত তাড়াতাড়ি তোমাকে নানু ডাক শোনাচ্ছি না আমি। আমার পড়াশোনা বাকি এখনো। তাহলে আমতা করে মীরা। কথাটা আসলে নীরার ব্যাপারে আম্মু। সন্দিহান দৃষ্টিতে চাইলেন আমিনা। চিন্তা হচ্ছে এবার। বুঝিয়ে বল। আম্মু নীরাঞ্জনকে ভালোবাসে। কোনো প্রকার ভনিতা ছাড়াই সরাসরি কথাটা বলে ফেলল মীরা। চোখের মনি আপনা আপনি বেরিয়ে আসতে চাইল আমিনার। যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতন ব্যাপার। বিস্ময়ে কিংকর্তব্য বিমূর তিনি। হাত পা কাঁপছে অস্থিরতায়। মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে চেয়ে রইলেন মেয়ের পানে। ও নাবিলকে বিয়ে করতে চায়নি এই কারণে। তুমি তো কিছুই জানো না আম্মু। ও 5 বছর ধরে একজনকে ভালোবাসে, কিছু বুঝতে দেয়নি কাউকে। আমিনা দেয়ালে হাত ভর করে দাঁড়ালেন। স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না আর। মীরা চেয়ার টেনে বসালো মাকে। মাথায় হাত রেখে শরীরের ভার ছেড়ে দিলেন চেয়ারে আমিনা। তুমি কিন্তু বেশি রিয়াক্ট করছো। এমন কাঁপাকাঁপি করার মতো কিছুই হয়নি। এতক্ষণের স্নেহময় মুখটা মাটিতে মিশে উৎপত্তি হলো তীব্র ক্ষোভের।
সহজ সরল আমিনা এবার রণমূর্তি রূপ ধারণ করলেন। গর্জে উঠে বললেন, তোরা আমাকে শান্তিতে থাকতে দিবি না, তাই না? দিবি না থাকতে। তোদের বাপ হিটলারের যন্ত্রণায় পুরো জীবনটা আতঙ্কে আতঙ্কে কাটলো। এখন হিটলারের মেয়েরাও তারই অনুসারে হয়ে বসে আছে। আমি বেঁচে আছি কেন মাবুদ? মরে কেন যাচ্ছি না আমি? আহাজারি করতে করতে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। মীরা মার অবস্থা দেখে কপাল চাপড়ায়। আরে বাবা, কাঁদছো কেন তুমি? কাঁদার কি হলো? কথায় কথায় বাপকে টানবে না তো। বাপকে টানবো না? হয়েছিস তো বাপেরই মতো। আমার জীবনটাকে নরক না বানালে তো হচ্ছে না তোদের। মীরা যথেষ্ট নরম হয়ে সামলাচ্ছে মাকে। তুমি চুপটি করে বসো তো, শোনো আগে। হাত ঝাড়ি মারলেন তিনি। গর্জে উঠে বললেন, ছাড় বেয়াদব, কথা নেই তোর সাথে। আসুক ছোটটা আজকে। ওর 14 গোষ্ঠীর নাম যদি আজ উদ্ধার না করি তো আমিও আমার বাপের মেয়ে না। মীরা ঠোঁট টিপে হাসে। তোমাকে বাপের মেয়ে হতে হবে না, তুমি আমার মেয়ে। গলল না 2 মিনিটে জমে যাওয়া বরফের পাহাড়। তিনি চোখ দ্বিগুণ লাল করে চেয়ে ধূপ ধাপ পা ফেলে ঘরের দিকে ছুটলেন। মীরা দাঁত দিয়ে নখ খুঁটল। মারাত্মক খেপেছে মা জননী। দৌড়ে গেল পিছু পিছু। পুরো কথাটা শুনবে তো? কি শুনবো? আমার উপর পৃথিবীর সব বিপদের ভার ফেলতে পারলেই তো তোরা বেঁচে যাস। এই কথা তো তোর বাপের কানে গেলে কি হবে বুঝতে পারছিস মীরা? বাসায় আগুন লাগবে। এই লোক আমার ঘুম হারাম করবে এবার। উফ, লাগবে না আগুন, তুমি কথাটা শেষ করতে দাও। ফোঁস করতে চাইলেন মেয়ের পানে। মীরা মার পাশে বসে, পিঠে হাত বুলায়। ঠান্ডা করো মাথা, এত প্যানিক খাওয়ার মতো সংবাদ দিচ্ছি না আমি। আর একটা বাড়তি কথা বলে পুরো কথা শেষ কর। মার নীরব হুঁশিয়ারিতে ভীত হয় মীরা। একটা শুষ্ক ঢোক গিলে চেয়ে থাকে। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। হুট করেই নির্জনতার বাঁধ ভেঙে ফেলে বলল, নিলয় ভাইকে কেমন লাগে তোমার? তীর্যক দৃষ্টিতে চাইলেন আমিনা। মীরা মনে মনে মিটিমিটি হাসছে। কৌতূহলে চোখ ছোট ছোট হয়ে এলো আমিনার। অবাক কণ্ঠে জপলেন, নিলয়। নীরা নিলয়কে ভালোবাসে। হাসে মীরা। মাথা উপর নিচ করে সে। বলিস কি? আমাদের নিলয়? হায় আল্লাহ। মীরা চোখ টিপে মাকে। মেয়ের জামাই হিসেবে পাত্র কেমন আম্মু? তোমার ছোট মেয়ের চয়েস দেখেছো? খুশিতে শব্দ করে হেসে ফেললেন তিনি। হাসল মীরাও। প্রায় 1 ঘন্টা ধরে মাকে সব কিছুই বুঝিয়ে বলল মীরা। আমিনা এবার চরম খুশিতে কেঁদে ফেললেন বার কয়েক। তার বড় ননদের ছোট ছেলেটা পাত্র হিসাবে লাখে একটা। সেই ছেলে কিনা নীরাকে পছন্দ করে, তাও 5 বছর ধরে, অথচ কাউকে কিচ্ছুটি বুঝতে দেয়নি বাদরগুলো। নিলয় যথেষ্ট আদর্শ একটা ছেলে। তার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে পারলে নিলয়টা ঠিকই সামলে নেবে নীরাকে। এমন একটা সোনার টুকরো ছেলেকে মেয়ের জামাই করতে পারাটা তো পরম সৌভাগ্যের কথা আমিনার জন্য। সিদ্ধান্ত নিলেন আজই স্বামীর সঙ্গে কথাটা বলবেন এই ব্যাপারে তিনি। নিলয়টা যাওয়ার আগেই 4 হাত এক করবেন। নাবিল ভাই, মুঠোফোনে বার্তা প্রেরণের যুগে এসে যারা এখনও চিঠিপত্রের মাধ্যমে মনের ভাবটুকু প্রকাশ করে, বুঝতে হয় তারা সম্ভবত মারাত্মক কথার জড়তায় ভুগছে। তাই এই ধরনের মানুষ লিখে যত সহজে মন খুলতে পারে, মৌখিক উপায়ে তা পারে না। আমার ব্যাপারটা কিছুটা সেরকমই, যার দরুন নিজের সাথে বহু তর্ক বিরোধ করে শেষমেশে এই সিদ্ধান্তে উপনীত হলাম, লিখেই ফেললাম একটা কাঁপা কাঁপা হাতের চিঠি। আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই ভীষণ লাজুকতা। এই এক আড়ষ্টতার কারণে আজীবন ঘরকোনো হয়ে থাকলাম। স্কুল কলেজ ডিঙিয়ে ভার্সিটিতে পা রাখলাম, কিন্তু আমার এই জড়তার কারণে ঠিকঠাক বন্ধুর মতো বন্ধুও জোটাতে পারিনি। যারা আছে কেবলই নামের বন্ধু, জানেন। বড় মা ছাড়া আমি পৃথিবীতে কারোর সঙ্গেই হয়তো নিঃসংকোচে নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে পারিনি, এমনকি আম্মু আব্বুর সাথেও না। আমি জানতাম আমি সম্ভবত এমনই, ইন্ট্রোভার্ট আর আনসোশ্যাল। আমার এই ভুলটা ভাঙল সেই দিনই, যেদিন বাড়িতে দাদির মৃত্যুর শোকে অমাবস্যা নেমে এসেছিল। ভুলটা ভাঙল বাড়ির এক কোণে বসে থাকা একটা বিষণ্ণ মুখ দেখে। চোখ মুখে খুচরো বিষাদ, অথচ কি উজ্জ্বল তার চাহনি। বাড়ির পশ্চিমে জারল গাছটার নিচে বসেছিল সে।
মানুষটার শুভ্র পাঞ্জাবি আর শুভ্র চেহারাখানি মিশে একাকার হয়ে গিয়েছিল সেই দিন। কি উজ্জ্বল একটা মুখ। কেঁদে কুঠে 2-3 বার অজ্ঞান হলাম। আবার জ্ঞান ফিরে সেই ভারাক্রান্ত অস্থির মুখটাই দেখেছি। সেদিনই ঘটল এক অলৌকিক ঘটনা। তাকে দেখার পর থেকে আমি জানলাম বর্ষা নামক বোবা মেয়েটারও কারোর সাথে রাত জেগে কথা বলতে ইচ্ছে হয়। মাইলের পর মাইল কারো হাত ধরে দেশ থেকে দেশান্তরী হতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় গোটা একটা কৃত্রিম জীবন এক বুক আনন্দ নিয়ে খুব অনায়াসেই কাটিয়ে দিতে। ওড়নার কার্নিশে কারো কপালের ঘাম মুছে দিতে ইচ্ছে হয়। জানেন, আমার ছোট্ট কিশোরী মনটা সেদিন প্রথম আলোর দেখা পেল। সেদিন তার পাশে বসতে ইচ্ছে হয়েছিল খুব। তার মেঘে ঢাকা চোখ দুটো দেখে বলতে ইচ্ছে হয়েছিল, আপনি প্লিজ একটু ঠোঁট উল্টে কাঁদুন না নাবিল ভাই। দাদির সঙ্গে সময় না কাটাতে পারার আক্ষেপটুকু চোখের বৃষ্টিতে প্লিজ জড়িয়ে ফেলুন। আপনার বিষণ্ণ মুখটা দেখতে আমার একটুও ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। মন খারাপের গল্পগুলো আমাকে নির্দ্বিধায় বলুন। আমি রুমাল এগিয়ে দিব, মাথায় হাত বুলিয়ে দিব আদর করে, কেঁদেও দিব। প্লিজ একটু কাঁদুন। আপনি কাঁদলেন না, জড়বস্তুর মতো ঠায় বসে রইলেন। শোকের বাড়িতে শতগুণ শোকে নেমে এলো আপনার নীরব দুঃখে। আমার ভীষণ মায়া হয়েছিল আপনার জন্য। কেন হয়েছিল সেটা বোধহয় আজ ভালোই বুঝতে পারছি। এরপর আরও কয়েকবারই এহসান মঞ্জিলে আপনার দেখা পাই। আমার লজ্জা, আড়ষ্টতা আর পালাই পালাই ভাবটা দিন দিন বেড়েই চলল। আপনাকে দেখা মাত্রই আমার যে কি হয় জানি না। শুধু বুঝি আমি খুব লজ্জা পাই, আবার কাছেও চাই আপনাকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? চিঠির পৃষ্ঠা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমার হৃৎপিণ্ডের ওঠানামাও। ভারী আশ্চর্য কথা, আপনি চিঠিটা পড়েছেন ভেবে কেমন ব্যাকুল হয়ে উঠছি। চিঠিতে আপনার হাতে ছোঁয়া লেগেছে ভেবেও কত এলোমেলো শিহরণ আমার। আচ্ছা, চিঠিটা পড়ার সময় আপনি কি করছেন নাবিল ভাই? শুয়ে আছেন নাকি বারান্দায় বসে? কিংবা আমার কলমের আঁচ লাগা শব্দগুলো আপনার চেহারার প্রতিক্রিয়া কেমন পরিবর্তন করেছে? আপনি কি বিস্মিত নাকি অনেকটা রাগ হচ্ছে? তা হোক, আপনার রাগ না সইতে পারলে ইহার কেমন ভালোবাসা বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, বলি না বলেও কত অপ্রাসঙ্গিক কথা ঝুলি খুলে বসেছি। এত কিছুর মধ্যে এটাই ভুলে গেলাম আমি যে আপনাকে লিখে কথা পাঠাচ্ছি। কেন যেন মনে হচ্ছে আমি ঠোঁট নাড়িয়ে বলছি সব, আর আপনি গালে হাত ঠেকিয়ে মনোযোগ দিয়ে শুনছেন সামনে বসে থেকে। কখনো কখনো কপালের খুচরো চুল সরিয়ে দিচ্ছেন আমার। হয়তো এমনটা কামনা করে বলেই মনে হচ্ছে। নাবিল ভাই, জানেন আমি ভীষণ একা। আমার আজকাল খুব মন খারাপ হয়। উত্তাল সমুদ্রের ক্ষুদ্র বিচ্ছিন্ন দ্বীপের মতো আমি একা। এতটাই একা যে মাঝে মধ্যে ভিড়ের মধ্যেও পৃথিবীটাকে শূন্য লাগে। মনে হয় কোথাও কেউ নেই, কেউ কখনো ছিলই না। অনেক ভাবলাম, আসলেই অনেকটা ভেবেছি। আমার জীবনের সকল আধার মুছে দিতে কেউ একটা বোধ হয় সত্যিই চাই। সেই কেউ একটা আপনি হলে কি খুব মন্দ হয়? আপনার তলোয়ারের মতো শক্তপোক্ত পুরুষালী হাতটা আমার নরম হাতের উপরে লাগলে কি খুব ক্ষতি হবে? দেখুন না, একটু চেষ্টা করে, একটু ভালোবাসার চেষ্টা করুন আমায়। ব্যাপারটা অতটাও কঠিন না। গত 4টা বছর ধরে আপনাকে নিয়ে কত সূক্ষ্ম অনুভূতি পালন করলাম। আমি আপনাকে ভেবে দেখেছি নাবিল ভাই, আপনাকে ছাড়া এই কোলাহলময় পৃথিবীটা আমার বড্ড একা লাগবে। দুঃখে দুঃখে আমি শান্ত নদী হয়ে যাব। একটা নির্ঘুম রাত নির্জন রাস্তায় আপনি ছাড়া আর কারো সাথে হাঁটতে পারবো না। আমার নীরব পথের পথিক হওয়ার জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন না আমাকে ভালোবাসার। আপনিও আমার হয়ে যান নাবিল ভাই, আমারই থাকুন। আমি আপনাকে বুলবুলির বাচ্চার মতো আগলে বাঁচতে চাই। ইতি, আপনারই বর্ষণ। আলমারি খুলে একটা টি শার্ট খোঁজার সন্ধান করছিল নাবিল। হঠাৎ চোখ যায় এক কোণে পরম অবহেলায় পড়ে থাকা চিঠিটার উপর।
গিফটটা সে অনেক আগেই খুলে ফেলেছিল, চিঠিটার কথা খেয়াল ছিল না। আজ দেখেই কৌতূহলে মেলে ধরেছিল সেটা। কৌতূহলের চিঠিখানা ভেতরটাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে জানলে সেটা আলমারির এক কোণেই ফেলে রাখত। জমাতো আরও এক অবহেলা। চোখ দুটো বুঝে লম্বা শ্বাস নিয়ে পুনরায় সাদা কাগজটার পানে চাইল নাবিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কপালে হাত ঠেকালো। ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে। কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রাখলো সেটা। ধীর পায়ে উঠে জানলার পাশে দাঁড়ালো। বুকের ভিতর তাণ্ডব শুরু হয়েছে। নানান রকম ভাবনায় মন উৎকণ্ঠিত। আকাশের পানে চেয়ে পুনরায় গাল ফুলিয়ে শ্বাস ফেলে আকস্মিক। নিজের হাত দিয়ে আঘাত করে বসলো লোহার গ্রিলে। ক্রোধে নিজের চুল টেনে ধরল। সজোরে আছাড় মারল হাতের ফোনটা। চিৎকার করতে ইচ্ছা করছে তার, ভাঙচুর করতেও ইচ্ছে করছে। হাত দিয়ে পরপর কয়েকটা ঘুষি মারল দেয়ালে। রক্ত পড়ছে হাত থেকে, সেসব পরোয়া করল না সে। অস্থির পায়ে ঘরময় পায়চারি করে বেশ কিছুক্ষণ পরে নিজেই ভাঙা ফোনটা মেঝে থেকে হাতে নিল। পুরোপুরি বন্ধ হয়নি, উপরের ডিসপ্লেটা ভেঙেছে কিছুটা। হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে ফোনে। অনেক খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত নাম্বারটি পায়। ডায়াল করে সে। শাহিনা বেগমের কণ্ঠ। নাবিল বার কয়েক নিঃশব্দে শ্বাস ফেলে ধাতস্থ হয়। কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে শুধায়, বড় মা, বর্ষ ঘুমিয়ে পড়েছে? তিনি বিভ্রান্ত হলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে কৌতূহল নিয়ে বললেন। নাবিল আমতা আমতা করে। কাজ ছিল, একটা প্রয়োজনীয় পেপার ফেলে এসছে আমার রুমে। ফোনটাকে দাও, আমি বুঝিয়ে বলছি, ও খুঁজে বের করবে। মনে মনে কি ভাবলেন তিনি কে জানে। কথা বাড়ালেন না আর। চুপচাপ ফোনটা বর্ষার হাতে দিয়ে এগিয়ে দিলেন। যাওয়ার আগে কেবল হাসলেন মিটিমিটি। কয়েকবার হ্যালো বলার পর অপর পাশ থেকে পুরুষালী স্বরটা শুনতে পায় বর্ষা। নাবিলের কণ্ঠ দৃঢ়। চিঠির ব্যাপারে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ না চেয়েই স্পষ্ট স্বরে বলল, দেখা করো আমার সাথে। বর্ষা সহসাই শোয়া থেকে উঠে বসল। উত্তেজনার দরুন গলা দিয়ে কথাই বের হচ্ছে না। আমতা আমতা করল মেয়েটা। আগামীকাল কোথায় আসলে সুবিধা হয় তোমার? বাস টার্মিনালে এসে ফোন করবে আমায়, আমি রিসিভ করবো গিয়ে। ফোন রেখেই দু হাতে বুকে এনে লম্বা শ্বাস নিল বর্ষা। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি পড়ার মতন ব্যাপার। চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। সহসাই লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সে। এলোমেলো করলো আলমারিতে গুছিয়ে রাখা জামা কাপড়গুলো। কোনটা পরবে কাল? কোনটা পরলে নাবিল ভাই মুক্ত হয়ে চেয়ে থাকবে? পাগলের মতো চেঁচালো খানিকক্ষণ। গ্যালারিতে বসবাস করা নাবিলের ছবিগুলো ঘাঁটল। একটা ছবি বুকে জড়ালো। টপাটপ সেটায় চুমু খেলো কতগুলো। বর্ষা স্বপ্ন দেখছে না তো? নাবিল ভাই দেখা করতে চায় তার সাথে? তার মানে চিঠিটা পড়েছে সে? উফ উহ উহ উত্তেজনায় কেমন এলোমেলো লাগছে বর্ষার। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলতে ইচ্ছে হলো আবেগের তাড়নায়। সত্যি সত্যি কাঁদলো। এই বালিশ জড়িয়ে ধরছে তো এই খিলখিল করে একা একা হাসছে। খুশিতে ঘরটাকে উল্টে পাল্টে লণ্ডভণ্ড করে ফেলতে ইচ্ছে হলো। করতে পারলে ভালো হতো। দুই হাত ছড়িয়ে লাফালো খাটের উপর। বিছানার চাদর বালিশ অগোছালো হয়ে ঘরের দিক অবস্থা। নীল রঙের শাড়িটা বুকে ঝরিয়ে পুরো ঘরে ঘুরে ঘুরে আবেগ ঢেলে গুনগুন করে গাইল। ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের দোতলায় ইংরাজি বিভাগের করিডোরে দাঁড়িয়ে আছে নীরা, সাথে ইমু। ইমু আর নীরা স্কুল জীবন থেকে বেস্ট ফ্রেন্ড। যাত্রাবাড়ি থেকে আসে সে, আর নীরা মালিবাগ থেকে। আজকাল খুব নিয়ম করেই ভার্সিটিতে আসে নীরা। বাসায় মন বসে না, কেমন একটা হাহাকার লাগে। ইমু তখন থেকেই খেয়াল করেছে নীরার আচরণ। আসার পর থেকেই মুখটা ভার করে রেখেছে মেয়েটা। ওর মন খারাপ থাকলে সব বিপদ ঝড় ঝাপটা ইমুর উপর দিয়েই যায়। নীরার মেজাজ সম্পর্কে স্পষ্ট আইডিয়া থাকা সত্ত্বেও মেয়েটা বান্ধবীর উদ্বিগ্নতার কারণ জানতে পারল না আর। মনটা খুঁতখুত করছে। আকস্মিক পেঁচিয়ে ধরল জড়িয়ে নীরাকে সে। নীরা অপ্রস্তুত হলেও ছাড়ল না ওকে। ইমু কাঁধে মাথা ঠেকায়, আহ্লাদ করে বলে, ডার্লিং, কি হয়েছে রে তোর? আমি যে এতক্ষণ ধরে একা একাই বকবক করে যাচ্ছি, তুই শুনছিস কিছু? মনোযোগ কোথায় বাবু তোর? এক ধ্যানে ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়েছিল নীরা। সম্বিত ফিরে ইমুর ডাকে।
রাগল না সে, বরং জোরপূর্বক হাসির চেষ্টা করে কণ্ঠ খাদে নামিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, প্রায় অনেকক্ষণ ধরে গাছটার নিচে বিনা বাক্যে বসে রইল ওরা। ইমু ভ্রু মুখ বাঁকা করে চেয়ে আছে, মনে মনে চরম বিরক্ত সে। এ তো নীরবতা হজম করা যাচ্ছে না আর। শোকসভা বানিয়ে রেখেছে পরিবেশটাকে মেয়েটা। হয়েছেটা কি ওর? এই, আমাকে কি তোর জ্যোতিষী মনে হয়? নীরা বিভ্রান্ত হয়ে চাইল। খামোখা জ্যোতিষী মনে হতে যাবে কেন? তোর মুখটা নিউটনের তৃতীয় সূত্রের মতো করে রেখেছিস কেন? বোম মারলেও তো মনে হয় না আজ আর কথা বের হবে। মুখে না বললে মনে দুঃখ বুঝবো কি করে? অলৌকিক ক্ষমতা তো নেই। নীরা হতাশ শ্বাস ফেলে কপালে হাত ঠেকিয়ে চাইল ওর পানে। চেহারায় বিরক্তিভাব ইমুর। নীরা খেয়াল করল ইমুটার আচরণ একেবারেই নাবিল ভাইয়ের মতো। একদমই শান্ত থাকতে পারে না মেয়েটা, সারাক্ষণ প্রাণচঞ্চল ভাব। হাসবে, লাফাবে, যা ইচ্ছে করবে। সবচেয়ে যেটা বেশি মিল, দুজনেরই বলির পাঠানিরা। নীরাকে জ্বালাতে না পারলে এদের জীবনই চলবে না, ঠায় দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইমু নীরার ব্যক্তিত্বের একেবারে বিপরীতে কটা মানুষ। নীরার কাছে এলে মনে হয় মেয়েটার ছটপটে ভাবটা আরও বাড়ে। এমন একটা উল্টো বৈশিষ্ট্যের মেয়ে কি করে 7-8 বছর ধরে নীরার মতন চুপচাপ স্বভাবের মেয়ের সাথে অনায়াসেই কাটিয়ে দিচ্ছে, সেটাই ভাবনার বিষয়। এই 8 বছরে ইমু আর কোনো নতুন বন্ধু বানায়নি নিজের জন্য। ব্যাপারটা আশ্চর্যের। আরও আশ্চর্যের এই যে নীরারও চলে না এই রেডিও মেশিনটাকে ছাড়া। কোনো এক অদ্ভুত কারণে ভীষণ টান লাগে এই মেয়েটার জন্য। নীরা চেয়ে থাকার ধরন, কেবল ইমু চোখ টিপে হাসে, ভাবে, চুল পিছনে উড়িয়ে বলে, আর দমে থাকা গেল না। শব্দ করে হেসে ফেলল নীরা, হাসল ইমুও। নীরা বুঝল এই এক ইমুর সাথে কখনো স্থির হয়ে বসে থাকা সম্ভব না। মেয়েটা থাকতেই দেয় না স্থির। এমন সময় পিছন থেকে ডেকে উঠল কেউ। দুজনে একসাথে পিছনে চায়। শাওনকে দেখা মাত্রই ইমুর হাসি খুশি মুখটায় আধার নেমে আসে। বিরক্ত হয় মেয়েটা। নীরা ওর হাবসাব বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলে, কি হলো, মুখের আর নেই যে এখন? শাওন ভাইকে দেখলেই অটোমেটিক সাইলেন্ট মোড অন হয়ে যায়। ইমু তখনও অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে শাওনের পানে। শাওনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ইমুর বিরক্তি মাখা মুখটা দেখার জন্যই এসেছে সে এখানে, এবং উপভোগও করছে খুব। ক্যাম্পাসে ঢুকে এমন স্বাধীন হয়ে যাও কেন জুনিয়র্স? নিরুপমা, তোমার সাথের জন বেহুদাই এত হাসে কেন? তার কি হাসাহাসি করার রোগ আছে? অকারণে হাসাটা কিন্তু ভালো না, মানসিক রোগের লক্ষণ। ইমু গর্জে ওঠে, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাকেই নজরে পড়ে। নীরাও তো হাসছিল, ওকে তো কিছু বললেন না। আমার সাথে কিসের এত শত্রুতা শাওন ভাই? সায়ন ঘাড় বাঁকায়। ভার্সিটি কর্তৃপক্ষ বেতনভুক্ত করতে যাবে কেন? ক্যাম্পাসে সভ্যতা ভদ্রতা বজায় রাখার একটা নিয়ম আছে। কেউ অনিয়ম করলে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়াটা সিনিয়রদের নৈতিক দায়িত্ব। ভদ্রতা নেই বলে পুরোটা তোমার মগজে তা আটছে না। শাওনও এক কদম আগায়, ঝুঁকে চোখে চোখ রাখে ওর। চেহারায় দুষ্টুম এঁকে বলে, আমি বানিয়েছি রুলসটা, বাকিরা না মানলেও চলবে, কিন্তু তোমার জন্য মানতেই হবে। কারণটা পার্সোনাল, বলতে পারো তোমার পানিশমেন্ট। সিনিয়রদের মুখে মুখে তর্ক করার পানিশমেন্ট। এই যে কথার আগেই মুখ দিয়ে নাগা মরচের ঝাঁজ বের হয়, সেটার জন্য। আমি আশেপাশে থাকলে এখন থেকে তোমার হাসতে মানা, একেবারে মুখে তালা ঝুলবে। নীরা ঠোঁট টিপে হাসল। ইমু রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়, তেতে উঠে বলে, আপনার গোষ্ঠী কিলাই, আপনার রুলসের গোষ্ঠী কিলাই। হ্যাঁ, কি দুর্দিন আসলো। হাঁটুর বয়সী মেয়ে কিনা মাথা ফাটানো হুমকি দিচ্ছে। বলি, ডর ভয় কি ভেতরে আসে নাকি ওইটাকে ফাটিয়েছ? ভয় ডর আছে কিনা সেটার প্রমাণ চাই। শাওন ঠোঁট কামড়ে হাসল। গ্যারান্টি নেই, সত্যি সত্যি মাথা ফাটিয়ে দেওয়ার মতন ভয়ঙ্কর এই মেয়েটা। শাওন মুখের সামনে ঝুঁকে দাঁড়ায়, কপালে টোকা মারে ইমুর। পুনরায় নীরার দিকে ফিরে হাই তুলতে তুলতে বলে, নিরুনিধি, আমি কিন্তু তোমার সাথে কথা বলছি। তার কিছু বলার হলে তোমার মাধ্যমে বলতে বলবে। এভাবে সরাসরি সিনিয়রদের সাথে আক্রমণাত্মক হয়ে যাওয়াটা বিপদের, সাবধান করে দেবে।
রাগে কটকট করতে করতে ধূপধাপ পা ফেলে করিডোরের দিকে যেতে যেতে ইমু বলে, ওর যাওয়ার পানে চেয়ে হাসে দুজনেই। কত সহজ এটাকে বাজানো। কেমন আছেন শাওন ভাইয়া? আছি ভালোই। শুনলাম এই মাসেই তোমাদের ইনকোর্স প্রিপারেশন কেমন? স্মিত হাসে নীরা। আছে টুকটাক। মাথা ঝাঁকায় শাওন। পুনরায় চায় করিডোরে। হতাশ শ্বাস ফেলে বলে, আমাকে দেখলেই এমন ছেকা লাগে কেন তোমার বান্ধবীর? কিচ্ছু বলা যায় না একে, ছ্যাঁত করে গায়ে লেগে যায়। ইজ্জত তো দেয় না মেয়েটা। হেসে ফেলল নীরা। সেটা আমি কি করে জানবো কেন ছ্যাঁকা লাগে? সেটা তাকেই জিজ্ঞেস করুন। কপাল ঘষে হাসল শাওন। শুধায়, নাবিল কোথায় আছে বলতে পারো? কয়েক সেকেন্ড চুপ করে থাকে নীরা। কপালে ভাঁজ ফেলে বলে, বাসাতেই থাকার কথা। ওকে ফোনে পাই না 2-3 দিন ধরে, ক্যাম্পাসেও দেখা নেই। হয়েছেটা কি ওর? অবাক হয় নীরা। রিসিভ করছে না নাকি ফোন অফ? রিসিভ করছে না। ভাবনায় পড়ে যায় নীরা। আবার ভার হয় মনটা। কেন জানি না চিন্তা হচ্ছে লোকটার জন্য। হুট করেই এমন অদৃশ্য আর দমে যাওয়ার মতন মানুষ তো নাবিল ভাই না। নীল ক্ষেতের আঁকাবাঁকা রাস্তা ধরে হুট খোলা রিকশাটি ছুটল টিএসসির দিকে। মৃদুমন্দ বাতাস বইছে। প্যাডেল চালিত রিকশার বিপরীত দিকের বাতাস এসে লাগছে বর্ষার মুখে। উড়াচ্ছে তার শাড়ির ছোপ ছোপ আঁচল আর রেশমি কালো চুল। আজকের দিনটা একটু অন্যরকম, স্বপ্নের মতো আশ্চর্য সুন্দর। আজ নীল শাড়িটাই পরেছে বর্ষা। উজ্জ্বল শরীরে এই রঙটা বেশ মানিয়েছে। শাড়ির নীল রঙটা যেন নীল আকাশ ছুঁয়ে এসে সরাসরি লেগেছে তার গায়ে। কপালের ছোট্ট নীল টিপে জলজ্যান্ত এক রোমান্টিক কবিতার পৃষ্ঠা দেখাচ্ছে তাকে। আর পাশে বসে আছে প্রিয় এবং চির আকাঙ্ক্ষিত পুরুষটি। কত কত নির্ঘুম রাত আর বিষণ্ণ বিকেল কেটেছে লোকটার সঙ্গ পাওয়ার কামনায়। আর আজ পাশাপাশি বসে থেকেও কেমন রূপকথা মনে হচ্ছে। কল্পনা লাগছে সবটা। বুকের মধ্যে আকাশ সমান মুগ্ধতা টেনে আর চোখে চাইল নাবিল। সে নির্লিপ্ত, নির্বিকার মুখের পানে। কোথায় যেন হারাচ্ছে নাবিলের মনোযোগ। উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে বরাবর। অগোছলো লাগছে অনেকটা। চোখ দুটোয় কিসের একটা ক্লান্তি ভাব। সেভাবে থেকেই হাত দুটো বেশ সাবধানতার সাথে ভাঁজ করে রেখেছে সামনের দিকে। এদিক ওদিক কিংবা পাশে তাকানোরও ফুরসত নেই। চোখ ফেরায় বর্ষা। মানুষটার অপ্রতিরোধ্য চেহারায় খুঁজে নেয় পৃথিবীর সকল অপার্থিব সৌন্দর্য। উত্তেজনায় অস্থির হয় প্রাণ। ঠোঁটে অনন্ত অপেক্ষার তৃপ্ত হাসি। বুকের ভিতর আষাঢ় শ্রাবণ হেমন্ত টের পায় সে। কিঞ্চিত অস্বস্তিতে ভেতরে ভেতরে ভারী অদ্ভুত লাগছে। অতিরিক্ত খুশিতে শরীর কাঁপছে মেয়েটার। লজ্জায় ঠিকঠাক কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আসার পর থেকেই দুজনের কোনো কথাই কেউ বলল না। ফুটপাতের পথচারীদের মধ্যে অনেকেই আসা যাওয়ার পথে তাকাচ্ছে ওদের দিকে। বসন্ত নগরীতে এমন নীরব বেরসিক কপতি খুব কমই দেখেছে এরা। বেশ অনেকক্ষণ ধরে ওরা বিনা বাক্যে একই জায়গায় কয়েকটা চক্কর কাটল রিকশায়। শেষে শাহবাগ মোড়ে নেমে সোজা হাঁটা ধরল রমনার দিকে। বসে লেকের পাশের সবুজ ঘাসের উপর। গলায় বাষ্প জমেছে নবিলের। বুকের মধ্যে পাহাড় টের পায় সে। চোখ দুটোয় শুধুই যন্ত্রণা। পাশে পড়ে থাকা ইটের টুকরোটা তুলে শূন্যে চেয়ে ঢিল মারে লেকের দিকে। ভারী কিছু শরীরে লাগতেই লাফিয়ে ওঠে লেকের সেই অংশের পানি। সেভাবে চেয়েই সে শুধায়, শাড়ি কি আমার জন্য পরেছ? মাথা উপর নিচ করে বর্ষা। নাবিল না চেয়েও উত্তরটুকু দেখে নেয়। গলা ঝেড়ে ম্লান হেসে বলে, সুন্দর লাগছে। অতি নগণ্য অথচ ভারী আনন্দের প্রশংসা। লাজুক দৃষ্টিতে চায় বর্ষা। নাবিলের শুভ্র শান্ত মুখটায় অমাবস্যা দেখতে পায় কিঞ্চিত। কেঁপে ওঠে বর্ষার মন। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আর চোখে চায় নাবিল, হাসে উদাসীন হয়ে। চেহারা দেখে এমনই মনে হচ্ছে নাকি? কেমন একটা লাগছে। রাতে ঘুম হয়নি? জবাব না দিয়ে অন্যদিকে চেয়ে চোখ মুছে সে। প্রসঙ্গ পাল্টে বলে, চলো হাঁটি। গাছের ছায়ায় ছায়ায় উদ্দেশ্যহীন হাঁটছে ওরা। মুখে রা নেই, অথচ কত কথা জমে পিরামিড হয়ে আছে বুকটা। পাশাপাশি দাঁড়ায় ওরা। নাবিল এদিক ওদিক চেয়ে প্রবল অস্বস্তি নিয়ে বলে, আজ সারাদিন আমার সাথে কাটাতে পারো বর্ষা?
সন্ধ্যায় থাকবো কিছুক্ষণ এখানে। ঘুরে ফিরে আজকের রাতটা আমাদের বাসায় থাকো, সকালে দিয়ে আসবো চাঁদিনায়। প্রত্যুত্তর করে না বর্ষা, কেবল এদিক ওদিক চেয়ে লুকিয়ে তৃপ্তি নিয়ে হাসে। মনে মনে বলে, আমি তো আজীবনের জন্য থেকে যেতে চাই নাবিল ভাই। কেউ জিজ্ঞেস করলে বলবে জ্যাম ছিল বলে যেতে পারোনি। আমি আম্মুকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে জানিয়ে দিচ্ছে। মাথা উপর নিচ করে সম্মতি জানায় বর্ষা। বিকেল ঘনিয়ে কমলারঙা সন্ধ্যা নেমেছে ধরণীতলে। বিহঙ্গরা ফিরছে আপন ঘরে, তবে এখনও রমনায় ওরা। ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় জলজল করছে 4 জোড়া গভীর চোখ। ওরা পাশাপাশি বসে, মুখে কথা নেই কারো। তবুও ভালো লাগছে নীলাঞ্জনার, বর্ষার। পুরো মনটাই আজ বিমোহিত। পৃথিবীর সমস্ত লজ্জাভাব বিধাতা বোধহয় আজ বর্ষার অন্তরে প্রাণ ভরে ঢেলে দিয়েছেন। আকাশ সমান সংকোচ ভাব নিয়েও সে কথা বলতে চায়, পাখির মতো কিচিরমিচির করতে চায় সারা সন্ধ্যা। অক্লান্ত হয়ে সারাটা জীবন লোকটার পাশাপাশি হেঁটে হেঁটে কাটিয়ে দিতে চায় এই জাদুর শহরে। এই সন্ধ্যাটুকুও হিরণময় হয়ে আজীবন জ্বলে উঠুক স্মৃতির পাতায়। নাবিল ম্লান শ্বাস ফেলে চায় ওর দিকে। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা দেখে নরম কণ্ঠে হয়ে আসে তার। কোথায় একটা খারাপ লাগা কাজ করছে ওর জন্য। এক হাত সে বাড়িয়ে বর্ষাকে বলে, তোমার হাতটা ধরতে দিবে আমায়? বর্ষা লজ্জায় কাচুমাচু হয়। অতঃপর বিনা বাক্যে কাপা কাপা হাতটা বাড়ায়। আর একটু দূরত্ব কমিয়ে বসে নাবিল, মাথা ঝুঁকিয়ে বলে, আমার ঘাড়ে মাথা রাখো। বিভ্রান্ত হয় মেয়েটা, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে আসে তার। নাবিল আবার বলে, ঘাড়ে মাথা রাখো। এবার নাবিল আর অনুরোধ করল না, পিছন দিক দিয়ে ওর মাথাটা টেনে নিজেই রাখল নিজের কাঁধে। বর্ষার হৃদস্পন্দনের গতি বাড়ছে। হতবাক হয় সর্বাঙ্গ, চোখ দুটো বুজে লম্বা শ্বাস টানে। সে কি স্বপ্ন দেখছে? স্বয়ং নাবিল ভাইয়ের কাঁধে তার মাথা ঠাঁই পেয়েছে। চৈতন্য হারানোর পথে। সম্বিত ফিরে নাবিলের পুরুষালী কণ্ঠের ভারী স্বরে, আমার যখন খুব মন খারাপ হয় আমি প্রায় এখানে এসে ঘাসের উপর শুয়ে থাকি। বেশিরভাগই রাতে আসে। জায়গাটা আমার খুব আপন। এখানে শুলে আকাশটাকে একান্তই নিচের মনে হয়। মন খারাপ ব্যাপারটাকে আর মন খারাপ বলে মনে হয় না। মৃদু হাসে বর্ষা। নাবিল হাতটা শক্ত করে ধরে ক্লান্ত কণ্ঠে বলে, একটা গল্প বলবো আজ তোমায়। আজকের এই আয়োজন সেই গল্পটাকে ঘিরেই। শুনবে? মাথা উপর নিচ করে বর্ষা। কেন শুনবে না? এই একটা মানুষের সঙ্গ পাওয়া, পাশাপাশি বসে কণ্ঠ শুনতে পাওয়া তো তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। একটা কেন, 100টা গল্প বলুক সে। এই গল্পের রাত, এই সময় না ফুরাক, চির অম্লান হয়ে থাক মুহূর্তটা। নাবিল কিছুক্ষণ চুপ থাকে, চোখে চোখ রাখে আকাশের দিকে। অতঃপর ম্লান হাসে সে। একবার একটা বোকা মেয়ে থাকে। মেয়েটার নাম মনে করো চিত্রা। তো একদিন সে চিত্রা নামের মেয়েটি একটা চিঠি লিখেছিল তার খুব প্রিয় একজন মানুষকে নিয়ে। চিঠির কাগজটা ছিল নীল, অনেকটা আজকের দিনের আকাশের মতো। বহু আবেগ আর স্বপ্ন ঠেলে মেয়েটা লিখেছিল চিঠিটা, চির আশায় যে চিঠিটা একদিন পৌঁছাবে প্রিয়জনের ঠিকানায়। মানুষটার যত্ন নিয়ে পড়বে চিঠি, আদর ঢেলে দিবে সারা। প্রিয় মানুষের সারা পাওয়ার উদ্দেশ্যে সে একদিন চিঠিটা একটা পুরনো ডাকবাক্সে ফেলে এসেছিল। তারপর বহুদিন হয়ে যায়, সে চিঠির কোনো ফিরতি জবাব আসে না। হতাশ হয় সে। মন খারাপে কেটে যায় আরও অনেকগুলো দিন। হঠাৎ অনেকদিন পর এসে সে জানতে পারে সে ডাকবাক্সটা আসলে অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। মানে চিঠিটা তখনও পৌঁছায়নি। প্রিয় মানুষের দৌড় গৌড়ায়। তারপর আরও কয়েকবার মেয়েটা একই চিঠি নিয়ে বারবার ফিরে যায় সেখানে। বিশেষ ফায়দা হয় না তার চিঠির জন্য, তার জন্য খোলা হয়নি ডাকবাক্সটি। থামে নাবিল, মাথায় হাত বুলায় বর্ষার। এমন একটা অবান্তর গল্প কেন বলছি জানতে চাইবে না? চোখ বুজে ছোট্ট করে জবাব দেয় বর্ষা। সে তখনও কিছুই বুঝে উঠতে পারে না। নাবিল চোখ নামিয়েও তাকায় ওর দিকে। ছেলেটার চোখ দুটো ঝিলের মতন টলটল করছে আজ। বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে থাকে, আমাকে নিয়ে তোমার অনুভূতিগুলো ওই চিঠিটার মতোই খাঁটি আর স্পেশাল বর্ষা। কিন্তু আমি সেই ডাকবাক্স নই যেটা তোমার সূক্ষ্ম অনুভূতির অনুরূপ সাড়া দিতে পারবে। আমার মন তার ব্যক্তিগত এক চিঠি বহু আগে অন্য কারো ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। নিজের মালিকানা এখন অন্য কারো।
ডাক বাক্সটাও তারই। সেখানে সেই ব্যতীত অন্য কোনো চিঠি পাঠানোর নিয়ম আর নেই। শেষের কথাটা বলে চোখ দুটো বন্ধ করে নাবিল। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বর্ষার হাতে। অকস্মাৎ হাত আলগা হয়ে আসে বর্ষার। নাবিল তাৎক্ষণিক পুনরায় শক্ত করে ধরে ওর হাতটা। আরেক হাত দিয়ে শক্ত করে মাথাটা বুকের মধ্যে ঠেকায়। নাবিলের প্রশস্ত বুকের ধুকপুক শব্দ শুনতে পায় বর্ষা। বুকের ওঠানামা বাড়ে মেয়েটার। শরীর হয়ে আসে ঝরে আহত হওয়া মলিন চোখের দিকে নিঃসঙ্গ পাখির মতন। নাবিল স্পষ্ট অনুভব করে বর্ষার শরীরের কাঁপুনি। তবুও দয়া দেখায় না। চোখ ভিজে আসে, তবু আরও নিষ্ঠুর হয় কণ্ঠ। আমি একজনকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। যেন ধনুকের মতো বর্ষার কানে বিঁধল বাক্য দুটো। কান দুটো ঝাঁঝরা হয়ে যেতে চায় অনাকাঙ্ক্ষিত শব্দগুচ্ছের আওয়াজে। শ্বাসকষ্টের রোগীর মতন হাঁপায় বর্ষা। হৃদস্পন্দন থেমে থেমে যায় তার। নাবিলের ঠোঁট ভেঙে আসে মেয়েটার অবস্থা দেখে। মাথায় হাত রাখে বর্ষার। তাকে ভালো না বাসাটাই এক জীবনে আমার পক্ষে একেবারেই অসম্ভব বর্ষা। বরং আমি তাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি। আমার মনের কঠোর ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এক টানা টানা চোখের ছোট্ট প্রাণ। তাকে যে ভালোবাসি সেটা বুঝতে আমার দেরি হলেও উপলব্ধি করলাম। এর মধ্যে আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো তেমন প্রায়োরিটি দেইনি। আম্মু আমার প্রথম প্রায়োরিটি, দ্বিতীয়টা ছিল সে। এখন সেটা আবার যোগ বিয়োগ করে হয়েছে সমান সমান। ভালোটা তাকে হয়তো অনেক আগে থেকেই বাসতাম, শুধু বুঝতে একটু সময় লেগেছে। তাকে ভালো না বাসার কোনো কারণ নেই, বরং ভালোবাসার জন্য লক্ষ কোটি কারণ দেখি। প্রখর উত্তাপ রোদে সে আমায় ছাতার মতো ছায়া দেয়, আবার একই সে পৌষের উষ্ণ কথা হয়ে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গন করে সে আমার ঘরে। আমি অনেক ভেবে দেখেছি তাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়ের সঙ্গে আমায় এমন কোনো আরাম দিবে না। সে আশেপাশে থাকলে আমি যতটা প্রাণবন্ত থাকি আর কোথাও গেলে তেমন থাকি না। সে আমার কপালে হাত ছোঁয়ায় কেমন মায়া করে। তার ছোট্ট ছোট্ট নারী সুলভ যত্নগুলো আমাকে নেশা ধরায়। বিশ্বাস করো, আমরণ তার নরম ছোঁয়া পাওয়ার নেশা। এই একই কাজ অন্য কেউ করলে তাকে আমি একই রকম করে ভালোবাসতে পারতাম না। সে আমায় পদে পদে উপলব্ধি করায় তাকে ছাড়া আমার চলবে না, একেবারেই চলবে না। কথা বলে না বর্ষা। ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্ত হাসি। তোমার উচিত এমন কাউকে নিজের জন্য নির্বাচন করা যে তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটুকু দেবে, যেটা দেওয়ার জন্য আপাতত আমি নিঃশেষ। এমন কাউকে তোমার ভালোবাসা উচিত যে তোমার নরম হৃদয়টাকে যত্ন করে পারবে শিমুল তুলের মতো করে। নাবিল নামক মানুষটা তোমার নির্ভেজাল ভালোবাসার দাম চুকাতে পারবে না বর্ষা। তোমার জন্য সে অযোগ্য। তার বুকের সবটুকু ভালোবাসাও একজনের জন্যই বরাদ্দ। নাক টানে বর্ষা। পৃথিবীর সবটুকু সুখ শেষবারের মতন খুঁজে নেয় মানুষটার প্রশস্ত বুকে। আজ আমি তোমাকে ডেকে এনে আমার বুকের মধ্যে মাথা টেকানোর জায়গা দিয়েছি কেন জানো? কারণ তুমি আমার পরিবার, আমার রক্ত। তুমি চোখের সামনে নিজের রক্তের ভেঙে যাওয়ার দৃশ্য দেখা আমার জন্য অসম্ভব যন্ত্রণার বর্ষা। আমি জানি এখান থেকে গিয়ে এই কথাগুলো তুমি আর কাউকে শেয়ার করবে না, চেয়েও করতে পারবে না, এমনকি বড় মাকেও বলবে না। তোমার এই করুণ দিনে তোমার মাথায় স্নেহ করে হাত বোলানোর মতো একটা মানুষ থাকবে না। নিজের মন না ভাঙলেও তোমার মন ভাঙার ঝঞ্ঝার শব্দ আমার চেয়ে স্পষ্ট কে শুনতে পাচ্ছি না বর্ষা। তাই তোমাকে স্বল্প সময়ের জন্য বুকে জায়গা করে দিলাম। মনের শেষ অভিমানটুকু মুছে যাওয়ার আগ পর্যন্ত কাঁদো। আজ আমি তোমায় শুধুই স্নেহ করব। আজকের পর থেকে তুমি আমায় সবসময় তোমার পাশে পাবে, বন্ধু আর পরিবার হিসেবে। জড়বস্তুর মতো অনড় রইল বর্ষা। বুকের ভিতর তোলপাড় চললেও বাইরে থেকে শীতল। শরীরের শিরা উপশিরার রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায় তার। সর্বাঙ্গ ভার ছেড়ে দেয়। খামচে ধরে নাবিলের শার্টের বুক। মাথা ঠেকায় আরও কাছে এসে, চোখ বুজে আহত মনে। ধীরে ধীরে শ্বাস টানে। বাঁধ ভাঙা কান্নারা গলায় আটকে আছে মাছের কাঁটার মতো, অথচ চোখ ভেজার নাম নেই। আশ্চর্য কথা, প্রবল ঝড়ের আঘাতের পরে যেমন শান্ত হয়ে যায় পৃথিবী, তেমনই স্থির সে। বিশ্বাস করো, আমার জীবনের অনেকটা দখল করা সে মানুষটা থাকলে হয়তো আমি চেষ্টা করতাম তোমাকে ভালোবাসার। ভালো না বাসতে বলে ফিরিয়ে দিতাম না, কিন্তু এখন আমার সত্যিই কিছু করার নেই। তাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমি থাকবো না যদি না জীবনে সে থাকে। আমাকে স্বার্থপর হতে হবে নিজেকে বাঁচাতে।
তুমি ক্ষমা করো আমায় বর্ষা। কেমন করে যেন হাসে বর্ষা। একটাবারের জন্য সেই ভাগবতীর নামটা পর্যন্ত জানতে চাইল না মেয়েটা, কেবল ভাঙা গলায় শেষবারের মতো আবদার করে। আমি শুয়ে থাকি আপনার বুকের মধ্যে আর কিছুক্ষণ। না করবেন না প্লিজ। মেয়েটার চোখের পানিতে নাবিলের দামি বাদামি রঙের শার্টটা ভিজে একাকার। কি অতৃপ্ত অবুঝ বায়না তার। নিঃশব্দে নির্লিপ্তে অশ্রু ঝরাচ্ছে সে। এই প্রথমবার বুকটা বড্ড ভারী লাগছে নাবিলের। একদিনের অনুশোচনা জমে বুকের মধ্যে সুউচ্চ হিমালয় আর কালবৈশাখী ঝড়টা টের পায় সে। পরপর আরও 4-5 দিন ধরে কোনো প্রকার সন্ধান নেই নাবিলের। ষষ্ঠ দিনে অমাবস্যার চাঁদের মতন করে দেখা পাওয়া গেল তার। আজ কেমন অন্যরকম লাগছে ওকে। আগের মতো প্রাণচঞ্চল ভাবটা নেই, সম্পূর্ণ অগোছালো, ক্লান্ত দায়সারা একটা মানুষ। চেনাই যেন যায় না। চোখ মুখও হয়েছে কেমন থমথমে। অনেক দিন পর ভিসি চত্বরে আসা হলো ওদের। নাবিলই আসতে চেয়েছে। আসার সময় শাওনের কোনো প্রশ্নের উত্তর দেয়নি ছেলেটা। শাওনও ছাড়ার পাত্র নয়। ইনিয়ে বিনিয়ে বহু কায়দা করে ভিতরে রহস্য উদ্ঘাটন করেছে। গত 15 দিনের সব ঘটনাই এবার স্পষ্ট। বর্ষা যে তোকে ভুলে যাবে কিংবা জেদের বসে নিজের ক্ষতি করে বসবে না, সেটার গ্যারান্টি কি? নাবিল 2 হাত ভাঁজ করে গাল ফুলিয়ে শ্বাস ফেলে, মাথা নামায় পুনরায়। পারবে বলতে, কঠিন হবে না ভোলা, সহজ হবে, কারণ ও আমাকে ভালোবাসেনি। কি করে বুঝলি? ভালোবাসে যেমন উন্মাদ হতে হয়, ও আমার জন্য তেমনই কখনোই ছিল না। নীরার সাথে বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা আগে থেকেই ও জানত। চাইলেই সেদিন মনের কথা বলতে পারত, বলেনি, কারণ সে বিভ্রান্ত। ওর মনের পুরোটা জড়িয়ে আমার জন্য কেবল ভালো লাগা, আবেগ আর মোহ। কিন্তু বেচারি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য করতে পারছে না। বর্ষা আমাকে ভালোবাসে না, যেটুকু আছে সবটা ওর ফ্যান্টাসি। আই এম রেসপেক্টিং হার ফিলিংস। ওকে ওর আমিত্বটাকে জানানোর জন্য একটু সফট হতে হচ্ছে আমাকে। মুখের উপর চাইলেই না করে দিতে পারতাম, তবে এতে ওর ইগো হার্ট হতো, জেদ বাড়ত। সমাধানের বদলে সবটা ঘোলাটো হয়ে যেত। গত 1 ঘন্টা ধরে সবটাই শুনল শাওন। অনেক প্রশ্ন বয়ে গিয়েছে ভিতরে। আপাতত আস্তে আস্তে সব জানবে। বুঝলাম, কিন্তু যার জন্য এত তোলপাড় তার দেখা পেলি কই? গুমোট মুখটায় এক চিলতে হাসির আভা দেখা গেল। ফেলে রাখা হাতটা এবার রাখে শাওনের কাঁধে। প্রস্তুতিমূলক শ্বাস ফেলে বলে, প্রথম তাকে পেয়েছি তার জন্মের সময়। আমার বয়স তখন 4 বছর। শাওন অবাক হয় বেশ। জন্মের সময়? বলিস কি? হ্যাঁ, আম্মুর সাথে হসপিটালে গিয়ে প্রথম দেখা পাই তার। আমি তাকে কোলেও নিলাম, কিন্তু মেয়েটা বরাবরই দেখি জেদি স্বভাবের। আমার কোল তার পছন্দ হয়নি। কিছুতেই থাকবে না আমার কাছে। কোলে চড়িয়ে ছোট্ট ছোট্ট হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভ্যাভা করে কেঁদে কেটে বেরিয়ে গেছে অবস্থা। সেদিন আপ্রাণ চেষ্টা করেও 5 সেকেন্ডের বেশি মেয়েটাকে কোলে রাখতে পারলাম না। অথচ আজ এই মুহূর্তে এসে আজন্মের জন্য তাকে মাথায় চড়ে বসানোর স্বাদ জাগছে। শাওন মাথা উপর নিচ করে। কে জানতো এই দুধের শিশুই যে জোয়ানকালে এসে কঠিন সর্বনাশ করে বসবে। কতদিন ধরে চলছে এসব? কি সব? লেদা বাচ্চার সাথে প্রেম? শব্দ করে হেসে ফেলল নাবিল। একতরফা প্রেম ব্রো, বলা হয়নি এখনো। বলবো, শীঘ্রই বলবো। জানিস, প্রেমটা কিন্তু মাত্র কদিন হলো। মানে তাকে আমি জন্মের পর থেকে অজস্রবার দেখেছি, কিন্তু সেদিনের মতো লাগেনি আগে কখনোই। মনে মনে যদিও কোথাও একটা সফট কর্নার হয়তো আগে থেকে রয়ে গিয়েছিল, কিন্তু এমন প্রেমের নজরে তাকে কখনোই খেয়াল করে দেখিনি। সেদিন মনে হয়েছিল এই তো প্রথম দেখা, বড্ড নতুন, তবে চুম্বকের মতো আকর্ষণ করছে তার রূপ, সুর, মন। নির্মল আলোর মতো গায়ে লাগলো একটা উষ্ণ উজ্জ্বল ছোঁয়া। এটাই বুঝি সে চির আকাঙ্ক্ষিত শুভক্ষণ। সে তুফানের মতো নতুনভাবে আমার জীবনে আসলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার প্রেমে ডুবে গেলাম। যেও সেদিন তাকে এড়িয়ে যেতে পারিনি। বিশ্বাস করো, সর্বনাশীটা ধনুকের মতো বেঁধিয়ে দিল ভালোবাসা নামক সূক্ষ্ম ধারালো তীরটা। মনের ভায়োলেনটা সেদিনে বেঁচেছিল। মানুষ প্রেমে পড়ে জ্যোৎস্না রাতে, বর্ষণে কিংবা বসন্তের নরম বাতাসে। আর আমি প্রেমে পড়লাম কাঠফাটা রোদ্দুরে, একটা শুকনো দুপুরে, রোদ পোহাবার ছুতোয়। তার সত্য গোসল শেষ করা সে মায়াবী মুখশ্রী, একজোড়ার টানা টানা মায়াবী চোখ, আধভেজা দীঘল কালো কোমর, ছুঁয়ে ছুঁয়ে চুল,
চলবে আবার 2-1 ফোঁটা পানির বিচরণ মাটিতে। পৃথিবীর তামাল সৌন্দর্য শোভে দিয়েছে সৃষ্টিকর্তা সেখানে। এক পলক চেয়ে রীতিমতো প্রাণ যায় যায় বলে, এক পলক চেয়ে রীতিমতো প্রাণ যায় যায় হাল। অসার হয়ে গিয়েছিলাম ভাই। হায়, বুকের ভেতরটায় কি হিংস্র ঝড়। পৃথিবীর তামান ঘূর্ণিঝড় ফেলছে ঝড়ের সম্মুখে। যে ঝড়ে আমার মন লুকিয়ে যায়, মন খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর দেখে তার আঁচলের তলায় কেমন গুটিসুটি মেরে সহজ সরল মনটা লুকিয়ে আছে। থেমে লম্বা শ্বাস নিল নাবিল। কথাগুলো বলার সময় চোখে মুখে আনন্দ উপচে পড়ছে, প্রাণ সতেজ ভাব কণ্ঠে। আরও বল, আগ্রহ বাড়ছে তার ব্যাপারে জানতে। মাথা নুইয়ে হাসে নাবিল, বলে, সে একেবারে বাকি মেয়েদের মতো না, জানিস, একদম আলাদা। গম্ভীর বদমেজাজে, কথা কম বলা বেরসিক একটা মেয়ে। আমাকে খুশি করার জন্য কখনো কিছু করেনি, তবুও মেয়েটার সামনে এলেই দুনিয়া ঘুরে যায়। আমার যে কি হয় নিজেও বুঝি না, কেমন পাগল পাগল লাগে। বিশ্বাস কর, ঘুম খাওয়া সব তুমকে। ইদানিং খুব যন্ত্রণা করে মেয়েটা। তার প্রেমের তীরটা বড্ড ভারী ঠেকছে এখানটায়। শেষের কথাটা বলে বুকে আঙুল ঠেকালো নাবিল। ওকে তখন দেখতে লাগছিল বড় বড় ট্র্যাজেডি সিনেমার প্রেমিক পুরুষদের মতো। ভাই, তোর অবস্থা তো পুরাই অ্যাম্বুলেন্স ডাকার মতো ইমার্জেন্সি। ওয়া ওয়া, বাচ্চার ফেলে মজনু হয়ে গিয়েছিস দেখছি। হাসনো নাবিল। বেঞ্চের পেছনে 2 হাত রেখে আকাশ পানে চেয়ে হতাশ শ্বাস ফেলে, আবার আফসোসের স্বরে বলে, সেদিন বিয়েটা না ভাঙলে জীবনটা অন্যরকম হতো। বউয়ের কোলে মাথা রেখে আদর খেতে পারতাম। বছর না ঘুরতে একটা লাড্ডুর বাপ হতে পারতাম। জীবনটা 100তে 100 হতো বন্ধু। শাওন তড়াক করে হতচকিত হয়ে চাইল। বিস্ময়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কপালে লম্বা ভাঁজ ফেলে শুধালো, নিরুপমা? জবাবে সম্মতি জানানোর ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল নাবিল। সেই হাসিতে আছে এক আকাশ সমান নবপ্রেমের আনন্দ। ভার্সিটি থেকে বেরিয়ে বাস ধরল ওরা। আজ ইমু জানলার পাশে বসেছে। প্রতিদিন জানলার পাশে বসা দিয়ে ছোটোখাটো একটা তর্ক বিরোধ হয় ওদের মধ্যে। নীরা প্রতিবারই হার মানে ওর কাছে। নীরা দেখ, শাওন ভাই আর নাবিল ভাই না ওগুলো? কনুই দিয়ে হাত ঠেলে কথাটা ফিস ফিস করে বলল ইমু। নীরা ওর দৃষ্টি অনুসরণ করে চাইল বাসের গেটের দিকে। এদিকেই আসছে ওরা। নীরাকে দেখেও যেন দেখল না নাবিল। বিপরীত দিকে 2 সিট পিছনে বসল। পরপর কয়েকবার ফিরে ফিরে চাইল নীরা, একটু কথা বলার আকাঙ্ক্ষায়। ইচ্ছে করেই তাকালো না ছেলেটা। কানে এয়ারপ্যাড লাগিয়ে কালো সানগ্লাস পরে সিটে হেলান দিয়ে শুয়ে রইল নির্লিপ্তে, নির্বিকার ভঙ্গিতে। রাগে দুঃখে অসহ্য লাগছে নীরার। ইচ্ছে করছে এক্ষুনি সামনে গিয়ে চুল ছিঁড়ে দিতে। শয়তান লোক, ইচ্ছে করে ভাব নিচ্ছে। পরের স্টেশনে থামল বাস। প্রায় বেশিরভাগ যাত্রী নেমে যাবে সেখানে। একে অপরের গায়ের সঙ্গে গা ঘেঁষে নামছে লোকগুলো। নীরা যত সম্ভব চেপে বসল। দৃষ্টি একটু এদিক ওদিক হতেই কারো বিশ্রী হাত নোংরাভাবে ছুঁয়ে দিল নীরার পিঠ। বিদ্যুতের গতিতে নড়ে চড়ে উঠল নীরা। ভিড়ের মধ্যে কে কাজটা করলো ব্যাপারটা নীরার বুঝতে যতক্ষণ না লেগেছে, তার চেয়ে ন্যানো সেকেন্ডের কম সময়ের মধ্যে পেছন থেকে কারো তীব্র ক্রোধ মিশ্রিত ভারী গর্জন ভেসে আসে। এই শুয়োরের বাচ্চা, দাঁড়া তুই বাস্টার্ড, এক পা বাড়াবি না আর। বাসে বসে থাকা সকল যাত্রী একসঙ্গে চাইল। ঘটনার আকস্মিকতা বুঝে উঠা গেল না। রাগে নাবিলের চোখ রক্তিম রূপ ধারণ করেছে। আগন্তুক দৌড়ে পালাতে চাইলে নাবিল ঝড়ের গতিতে ছুটে এসে কলার চেপে ধরল লোকটার। কিছু বুঝে ওঠার আগেই লোহার মতো হাতটার 5টা আঙুল বিকট শব্দ তুলে বসে গেল লোকটার গালে। শাওন তাৎক্ষণিক পিছন থেকে ওকে আটকাতে চাইলে ঝাড়ি মেরে নিজেকে ছাড়িয়ে নিল নাবিল। ক্ষোভে শরীর থরথর করে কাঁপছে। পৃথিবীর কোনো শক্তি যেন আজ ওকে ঠেকাতে পারবে না আর। আশেপাশে সকলেই ততক্ষণে সিট থেকে উঠে দাঁড়িয়েছে। ড্রাইভার তাৎক্ষণিক বাস থামিয়ে দিয়েছে। নাবিল সজোরে কতগুলো লাথি কষল লোকটার পায়ে। লোকটার গায়ের জোরে না পেরে উঠলেও মুখের অকথ্য ভাষায় গালাগালিজ করছে। বিন্দুমাত্র অনুশোচনা নেই তার মুখে চোখে, যা নাবিলের রাগে কেরোসিন ঢালার মতন কাজ করল। শুধু থাপ্পড়া লাঠিতেই ক্ষান্ত হয়নি ছেলেটা, সজোরে পরপর কয়েকটা ঘুষি মারল তার নাক বরাবর। কুত্তার বাচ্চা, গাড়ি থেকে নাম, তোকে কারেন্টে চিপিয়েছে মারবো আজকে, আই সোয়ার। লোকটা ঠোঁটে রক্তটুকু মুছে তেড়ে মেরে আস্তে আস্তে চেপ পাল্টা কলার চেপে ধরল।
খ্যাক খ্যাক করতে করতে বলল, কার গায়ে হাত দিছস? চিনস বাঞ্চুত তুই আমারে? নাবিল কপালে হাত ঘষে শীতল কণ্ঠে ধমকালো। দুরূহ ব্যাপার এবার তাকে থামানো। 10 সেকেন্ডের মধ্যে নাম, নয়তো নয়তো কি? কি করবি না নামলে? ওই কি করবি ক? কাহিনী মারাও সালা, কিছু বুঝি না মনে করছ? মাইয়া মানুষ দেখলে হিরোগিরি হইতে মন চায়, বালের হিরোগিরি আমার বাল লড়াইতে পারবো না। সরকার বেটা আমি এখানেই খাড়াই রইলাম, দেখি কোন চতুর ভাই আমার উঠায়, দেখি তোর কত ক্ষমতা। নাবিল শার্টের কলার ধরে টেনে মারল। ঠান্ডা কণ্ঠে জপল, সসমরে নামবি না তাহলে? শেষ হুঁশিয়ারিটা দিয়ে চুপচাপ প্যান্ট থেকে বেল্টটা বের করলো নাবিল। হাত দিয়ে পেঁচিয়ে ভাঁজ করতে করতে অগ্নিদৃষ্টিতে চাইল। দৃষ্টি বাজ পাখির মতন তীক্ষ্ণ আর অত্যধিক প্রখর। ওকে দেখতে এই মুহূর্তে লাগছে আসমান থেকে নেমে আসা কোনো ভয়ঙ্কর যমদূতের মতো। বাসে এ পর্যায়ে পিনপতন নীরবতা। লোকটা ওর পা আগানোর ভঙ্গি দেখে অজানা আশঙ্কায় ভয়ে শুষ্ক ঢোক গিলল। তবে বজায় রইল মুখের সেই অবাধ্য স্বর, তুই চিনিস আমারে? তোর ধারণা আছে আমি কে? বিদ্রোহ করো শালা, একদম ভিতরে ভরে দেব প্রতিবাদ। এমন 10টা মেয়ের ইজ্জত খাইয়া দিল আমি সুমিন্নার কোনো বাল ছেঁড়ার সাহস নাই কোনো বালের। নাবিল ভেতরের ভয়ঙ্কর প্রক্রিয়াটাকে দাবিয়ে কেবল নিঃশব্দে হাসল। লোকটার দুর্ভাগ্য আছে বলা যায়। নিজের কলিজার পুরোটা জুড়ে থাকা মেয়েটাকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য শুনে ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে নাবিলের। চোখ দুটো ঘৃণা আর ক্রোধে সাংঘাতিক দেখালো। তীব্র ক্ষোভের সংমিশ্রণে এত হিংস্র মনে হলো সেই দুর্বোধ্য হাসি। কে বাঁচাবে আজ ওর হাত থেকে লোকটাকে? কার এত সাহস হবে? কি বলছিস ভাই? তোর বাল ছেড়ে যাবো কেন? এত করুচি কি আর আছে বল? এসব করবো না, তবে আদর জমা হয়েছে অনেক, সেসব না দিয়ে যেতে দিয়ে কি করে? বলেই লোকটার শার্টের কলার ধরে টেনে দরজার সামনে এনে ঘাড় ধরে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলল। মুখ থুবড়ে পড়ল লোকটা। নাকের ফিনকি বেয়ে তত্তর করে রক্ত ঝরছে। হাতের পিঠ দিয়ে রক্তটুকু মুছে উগ্র চোখে ঘাড় বাঁকিয়ে আবারও মুখ চালালো বিশ্রী গালিতে। ইতিমধ্যে অনেক লোকজন জড়ো হয়েছে। নাবিল পুনরায় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মারল মুখে। মাটিতে ফেলে হাতের বেল্টটা দিয়ে অনবরত বেধড়কভাবে পিটালো। ব্যথায় কুঁকড়ে উঠলেও আর পাল্টা হামলা করার সুযোগ হলো না। নাবিলের শক্তির সাথে কেউ পেরে উঠছে না এই মুহূর্তে। আশেপাশ থেকে কেউ কেউ এক কদম এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছে ভয়ে। ওরা কেবল নীরব দর্শক হয়ে দেখল সবটা। বাস থেকে বাকি যাত্রীরা নেমে ইতিমধ্যে ঘটনা প্রচার করে দিয়েছে। ড্রাইভার ধরতে এসে ওর হাতের ধাক্কায় ছিটকে পড়ে গেল। কিসের দৈব বলে ছেলেটার এমন উদ্ভ্রান্ত রূপ? প্রায় 10 মিনিট যাবৎ বিরতিহীন পিটিয়েও ক্ষান্ত হলো না সে। মাথার রক্ত যেন চড়ে বসেছে। উন্মাদের মতো নিজের চুল টেনে ধরল। বেল্ট ফেলে দাঁতে দাঁত পিষে ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে কোথা থেকে রড তুলে আনলো। লোকটা এবার ভয়ে 2 হাত দিয়ে আকস্মিক ওর পা পেঁচিয়ে ধরল। প্রাণ ভিক্ষা চাইল। শরীর জখম হয়েছে অনেকখানি, হাত পা দিয়ে রক্ত ঝরছে। এবার রড দিয়ে পেটালে বাঁচার আর উপায় নেই। কুত্তার বাচ্চা, তোর শরীরে সব উত্তেজনার সমাপ্তি ঘটাবো আজ। তুই আমার বুকের কোন জায়গায় ছুঁইলি তোর ধারণা নেই। আমার হাতে পড়েছিস, নসিব খারাপ তোর। আজ আর জীবিত ফিরতে পারবি না বাস্টার্ড। জিন্দা কবর দিবে তোকে আমি। নীরা এতক্ষণ ধরে রোবটের মতো অনড় দাঁড়িয়ে দেখল শুধু। চোখ বেয়ে অঝরে প্রাণী গড়িয়ে পড়ছে। ইমু এসে পিছন থেকে ওকে ধরল। ঠায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর। পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যেন নিভৃতে বিধাতা আজই সচক্ষে দেখিয়ে দিলেন ওকে। আয়নার মতো স্বচ্ছ সবটা আজ। গলা ভেঙে এলো ওর। নাক টেনে বিড় বিড় করে বলল, ইমু, নাবিল ভাইকে থামা, ওনার কষ্ট হচ্ছে, ওনার হাতে রক্ত, ওনাকে থামতে বল ইমু। শাওন ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? থামান আপনার বন্ধুকে। বলতে বলতে বসে পড়ল নীরা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। ততক্ষণে স্থানীয় থানা থেকে বেশ কিছু পুলিশ এসে জড়ো হয়েছে। লোকটাকে নাবিলের হাত থেকে ছাড়াতে বেশ বেগ পোহাতে হলো ওদের। তাৎক্ষণিক ভুক্তভোগীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লোকটাকে অ্যারেস্ট করা হলো।
ঘটনার বেশ কিছুক্ষণ পর ভিড় কমল। নাবিল ধীর পায়ে সম্মুখে দাঁড়ালো, গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, বাড়ি চল। নীরা তাৎক্ষণিক ওর ডান হাতটা চেপে ধরল। চোখ বয়ে তখনও আষাঢ়ের বৃষ্টি নামছে। নিষ্প্রাণ কণ্ঠে শুধায়, তুমি এড়িয়ে যাচ্ছ কেন আমায়? অপ্রত্যাশিত স্থানে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় নাবিল। তবে সেই বাক্যটা ঠেলে মনোযোগ কাড়ল একটা সুতীব্র অনুভূতি। বিদ্যুতের ঝটকা খাওয়ার মতন সারা শরীর নড়ে চড়ে উঠল। এতক্ষণের পুষে রাখা দাবানলের হিংস্রতা কোথায়, কোন দেশেতে হারালো কে জানে। জ্বলন্ত অগ্নিশিখায় হিমশীতল বরফের মতন কাজ করল নীরার স্পর্শে। হাত বেয়ে তখনও ঝর্ণার মতন চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে নাবিলের, অথচ সেদিকে এক আনারও ভ্রুক্ষেপ নেই ছেলেটার। সে কেবল নিরলস নিবিড় দৃষ্টিতে চেয়ে দেখল নিজের হাতের বাঁধনে আটকে থাকা রেশম তুলোর হাতটি। বিভ্রম আর বিস্ময়ভাব কাটছে না কিছুতেই। চোখ বেয়ে অঝরে পানি পড়িয়ে পড়ছে মেয়েটার। নাবিলের উথাল পাথাল পৃথিবীর সকল যন্ত্রণা নিভে গেল এক নিমেষেই, এক ছোঁয়ায়। নীরা এক পলক ওর মাদকীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে রক্তিম হওয়া হাতটা ছোঁয়ালো নিজের গালে। ঠোঁট ভেঙে আওড়ালো, তুমি খুব খারাপ নাবিল ভাই, খুব খারাপ তুমি। আহত কণ্ঠে কেবল একটা বাক্যই জপল নাবিল, আমার শ্বাসরোধ হচ্ছে নীরা। নীরা, তোর ছোঁয়া মারাত্মক পীড়া দিচ্ছে। হাতটা ছাড় লক্ষ্মীটি। নীরা হাত ছেড়ে বাহুতে ধরল। পুরুষালী বাহুটা টানতে টানতে চড়ে বসল রিকশায়। পুরোটা সময় নাবিল কেবল মোহগ্রস্তের বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল ওর পানে। হাসপাতালে থেকে বেরিয়ে আবার বাস ধরল। বাসে থাকাকালীন পুরোটা সময় নীরা ওর কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদেছে। যে চোখের পানিতে মেয়েটার মন জানা যাচ্ছে। সে একটু পরপর ব্যান্ডেজ করা হাতটার উপর নরম করে হাত ছোঁয়াচ্ছিল। ওর অবস্থা দেখে নাবিল নিঃশব্দে হাসল কেবল। নীরা ঠোঁট উল্টে কেমন অধিকার রটিয়ে বলল, ফুপ্পিকে বলবে আব্বুকে বলে আমাকে কদিনের জন্য তোমাদের বাসায় বেড়াতে দিতে। কেন? নীরা চোখ রাখল ওর চোখে, পুনরায় চোখ নামিয়ে বলে, আমার আজকাল ঘুম হয় না রাতে, খুব ছটফট করি। নাবিল কথার মর্মকথা বুঝল কি না কে জানে, হাসল কেবল। বিপরীত দিকের বাতাসের ঝটকায় ওর সামনে চুলগুলো বারংবার আছড়ে পড়ছে মুখের উপর। নাবিল কানের কাছে চুলগুলো গুজে দিয়ে ঝুঁকে বলল, আমার বাসায় গেলে ঘুম হবে? নীরা রাগল না আজ। ব্যান্ডেজ করা হাতটায় হাত বুলালো পরম আবেশে। ফুপ্পি একা আর কত দিক সামলাবে? নীরা আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাটা বলে আবার আর চোখে চাইল নীরা। একজোড়া চোখ আগে থেকেই ওর দিকে চেয়েছিল বলে মুহূর্তেই দৃষ্টি ধাক্কা খায় দুজনের, যে ধাক্কায় পৃথিবীর সকল দুর্যোগ উবে যায়। ঝমাঝম বৃষ্টি নামে মনের আনাচে কানাচে, আলোর ঝলকানি লাগে বুকে, নির্মল হয় প্রাণ। এতকাল তো একাই সামলালো। এখন বয়স হয়েছে না? মাথা ঝাঁকায় নাবিল। ভারী চিন্তার বিষয়। তা এখন কি করা যায় বলতো? নীরা অগ্নিদৃষ্টিতে চাইল। নাবিল কানের কাছে মুখ নেয়, ফিস ফিস করে শুধায়, তুই কোনোভাবে শুধুমাত্র আমার দিকটা সামলানোর জন্য যেতে চাচ্ছিস তো? ভেতরে কি চলছে বল। নীরা দুম করে থাপ্পড় মারল হাতে। বেচারা ব্যান্ডেজে ব্যথা পেয়েও টু শব্দ করল না, হাসল কেবল। ইঙ্গিত পেল নতুন কিছুর। ঘাড় ফিরিয়ে ঠোঁটের মধুর হাসিটুকু ঢাকল। শীষ বাজালো ফুরফুরে মনে। আর চোখে আরেক পলক চেয়ে গভীর শ্বাস ছেড়ে প্রেম প্রেম কণ্ঠে গাইল, তোমার মনের উঠাও লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালোবেসে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, সুরের ডানা মেলে, তোমার মনের উঠাও লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো তবু এসো ভালোবেসে। পৃথিবীর পুরোটা নিয়মের নামই যেন অনিয়ম। এখানে আবহাওয়া পূর্বাভাসে 4 নম্বর সতর্কতা
সংকেত দেখিয়ে লুকানো হয় 10 নম্বরের প্রবল জলোচ্ছ্বাস। বিপদ দুর্ভোগ বুঝে ওঠার আগেই প্রাণ সংকট দেখা যায়। আবার কখনো বড় বড় সমস্যাগুলো এসে জীবনের গতিপথ সহজ করে দেয়, ঝাপসা চোখ দুটো থেকে ময়লা সরিয়ে দেয়। শক্ত হয় মেরুদণ্ড। কোনো কাজের ফলাফল কী আসবে তার সব কিছুই অনাকাঙ্ক্ষিত, অনিয়ন্ত্রিত, কাকতালীয়। ভেঙে পড়া সুউচ্চ গাছও জীবন পায় আষাঢ় মাসের বৃষ্টিতে। আবার একই মাসের ঝড়ে ভেঙে গুড়িয়ে পড়ে আত্মবিশ্বাসী বটগাছ। তবুও বহমান জীবন চলে কোনো ধোঁয়াশা ভবিষ্যতের আশায়, অমাবস্যার শেষের সূর্যোদয়ের কামনায়। যাই হয়ে যাক, মনুষ্য প্রাণ বিশ্বাস করে জীবন কাউকে আসলে পুরোপুরি ঠকায় না। দুঃখের পর সুখ নিয়ে দেনগুলো সমান সমান করে দেয়। এক দীর্ঘ যন্ত্রণার অর্ধরাত পেরিয়ে বর্ষার ঘুম হলো শেষ রাতে। ঝাপসা ঘুম হলো একটা নতুন ভোরের আশায়, ক্লান্তিহীন দিনের আশায়। চিরবিশ্বাস আবার হবে সূর্যোদয়, ঘুচবে অন্ধকার। তার জীবনের হিসেবটুকু যোগ বিয়োগের কাটাকাটি শেষ হবে হয়তো সমান সমান। মুছবে বুকের ভিতরের খা খা শব্দগুচ্ছ। চুকবে না পাওয়ার দুঃখ, হবে দিন বদল। প্রতিদিনকার মতো আজও বেলা করে ঘুমাচ্ছে বর্ষা। সারা রাত এপাশ ওপাশ করেও চোখের পাতা দুটো এক করতে পারেনি। সকালে ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছে। জানলা ছাপিয়ে অসহ্যকর রোদের ঝলকানি আর ফোনের রিংটোন, সেটাও আর অক্ষুণ্ণ থাকলো না। মাথাটা ধরেছে অনেক। চোখ না মেলেই বালিশের নিচ হাতড়ে ফোন রিসিভ করলো। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা অপরিচিত পুরুষালী স্বর। গুড মর্নিং। বর্ষা ভ্রমের মধ্যে থেকেও অবাক হয়। কণ্ঠটা নতুন, ঘুমের তাড়নায় ঠিকঠাক মস্তিষ্কও কাজ করছে না। এখনো ঘুমাচ্ছ? কে? বন্ধু। বন্ধুকে? আমি। আপনি কে? আমি নাম কি? বন্ধু। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসলো। স্ক্রিনে তাকিয়ে চেনার চেষ্টা করলো নাম্বারটা। না, পরিচিত কারো বলে তো মনে হচ্ছে না। অতিষ্ঠ হয় বর্ষা। সরি, রং নাম্বার বলেই কেটে দেয় ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিং হয়। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসলো। আচ্ছা, বিপদ তো সকাল সকাল কোন পাগলের পাল্লায় পড়লো কে জানে। কি সমস্যা? লোকটার দায় সারা জবাব। আমার না কোনো সমস্যা নেই তো, তোমার আছে নাকি? আচ্ছা বেহায়া লোক তো, আপনি আমাকে তুমি করে সম্বোধন করছেন। তো কি বলবো? তুই? আজব, চেনা নাই জানা নাই, তুই কেন বলতে যাবেন? চিনি তো। চিনেন? হ্যাঁ। তাহলে পরিচয় না দিয়ে ফোনিতা কেন করছেন? এমনি। এমনি? এই আপনি কি পাগল? না, পাগলরা এত সুন্দর করে কথা বলে শুনেছো কখনো? অনেক শুনেছি। বাহ, তাহলে তো দেশে আমার মতো স্মার্ট পাগলদের সংখ্যা ভালোই আছে দেখছি। কে বলেছে আপনি স্মার্ট? বলতে হয় না, আমি জানি আমি স্মার্ট। পাগলের সুখ মনে মনে। এই ফোন রাখুন তো মশাই। আগে বলো, ঘুম ঠিকঠাক হয়েছে তো? তা জেনে আপনার কি কাজ? অনেক কাজ। উফ, আপনি কে বলুন তো? অপর পাশ থেকে অনবরত শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসছে। এ পর্যায়ে হাঁপাচ্ছে লোকটা। বর্ষা সন্দেহ নিয়ে শুধায়, এই আপনি হাঁপাচ্ছেন কেন? এক্সারসাইজ করতে বের হয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে একটু ক্লান্ত লাগছে। এত সকালে? এক্সারসাইজ তো সকালেই করতে হয় ম্যাডাম। যাক এসব বলুন, এবার কেন ফোন করেছেন? কি কাজ? কে আপনি? নাম্বার পেলেন কোথায়? হু হা করে হাসলো লোকটা। তুমি তো কনফিউজ করে দিলে। বেন ইজ নট বেনিং। কোনটার উত্তর আগে দিব? একসাথেই দিন। লম্বা শ্বাস টানে আগন্তুক। গত সপ্তাহে ঢাকা থেকে কুমিল্লায় তোমার সহযাত্রী হয়ে যে সঙ্গ দিয়েছিল, আমি সেই পাপি বান্দা। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। বর্ষা শোয়া থেকে অকস্মাৎ উঠে বসে। হোয়াট? নিলয় ভাইয়া? কিভাবে? কখন? মানে, আর ইউ সিরিয়াস? নিলয় হাসল। যাক, চিনতে পারলে তবে। ভেবেছিলাম এক কলেই সোজা ব্লক খাবো। না, তুমি মানুষটা অতটাও খারাপ না। হাসে বর্ষাও।
কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়? ফুটপাতে। এই পর্যায়ে বর্ষার ঘুম পুরোপুরি মামার বাড়ি দৌড় লাগালো। কোলের উপর বালিশ রেখে আয়েশ করে বসলো সে। আগ্রহ বাড়ছে কথা বলতে। ধুর, রসিকতা ছাড়ুন তো, বলুন না কোথায় পেলেন। নিলয় জুতার ফিতা ঠিক করতে করতে জবাব দেয়। ব্যাপারটা একেবারেই কাকতালীয়। সেদিন তোমাকে বললাম না কুমিল্লায় বন্ধুর বাসায় যাচ্ছি, সেখানেই কিভাবে তোমার বান্ধবীর সাথে পরিচয় হলো। মানে তোমার বান্ধবী লিতি আমার বন্ধুর ছোট বোন। কথায় কথায় তোমার প্রসঙ্গ তুললাম, মানে অত গভীরের ব্যাপার বলিনি। ভিক্টোরিয়া কলেজে পড়ে, আবার একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। শুনে কথায় কথায় তোমার নাম বললাম, ও চিনতে পারলো। বললো তোমার সাথে নাকি বেশ ভালো সম্পর্ক ওর। তারপর আর কি, কায়দা করে নাম্বারটা নিয়ে নিলাম। ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স। সরি, আমি আসলে আপনার ফোনের ভোকাল ঠিক করতে পারিনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। চিল, ব্যাপার না। তারপর বলো, কি হালচাল তোমার? মন প্রাণ ভালো আছে তো, নাকি এখনও নাক টেনে ঘুমো? লজ্জা অস্বস্তিতে খানিক বিব্রত হয় বর্ষা। এসব বলে লজ্জা দিচ্ছেন তো? একদমই না, সত্যি সত্যি তোমার হালচাল জানার জন্য ফোন করেছি। সেদিনের পর থেকে তোমার চিন্তায় শুকিয়ে গিয়েছি, বিশ্বাস করো। অবশ্য ফোনটা 1 সপ্তাহ আগেই করতাম, বাট তোমার জারি খাওয়ার বয় এতদিন পেছানো। এই যে দেখুন, আবার লজ্জা দিচ্ছেন। আসলে মন মেজাজ ঠিক ছিল না তো সেদিন। এখন ঠিক আছে? প্রত্যুত্তর করে না, প্রসঙ্গ পাল্টায় সে। কুমিল্লায় তো প্রায় আসা হয়, বলেছিলেন একদিন বাসায় আসার জন্য দাওয়াত রইল। সুযোগ বুঝে ফট করে এসে পড়বেন, কিংবা চন্দিনা নামে একটা ফোন করলেই হবে। নিলয় মেকি অসন্তোষ হয়। কুমিল্লার মানুষরা দেখছি দাঁতও দিতে জানে না। তোমার আদিপুরুষদের কি কিপটামুর রেকর্ড আছে? এসব কেমন দাওয়াত? সুযোগ বুঝে আসবো মানে? আমাকে কি যাতা পেয়েছো? বললেই সুযোগ বুঝে যে কারো বাড়িতে হামলে পড়ব? আমার দেহমন ভর্তি আত্মসম্মানে ঠাসা। এত সস্তা দাওয়াতে মন ভুলে না। তোমার উচিত আমার হাত পায়ে ধরে টানা 3-4 দিন অনুরোধ করা, তারপর যদি রাজি হই তবেই না হলো দাওয়াতের মতো দাওয়াত। ফোনে কিভাবে হাত পায়ে ধরবো? সেটা আমি কি জানি। শব্দ করে হেসে ফেলল বর্ষা। নিলয় অবাক কণ্ঠে আওড়ালো, এই তুমি হাসতেও জানো? বাবা, এক্সট্রা কোয়ালিটি দেখছি। আমি তো জানতাম টিস্যু ভিজিয়ে সারাদিন খাদই শুধু। এবার আর হাসি থামাথামির নাম নেই। খিলখিলিয়ে বাড়ি শুদ্ধ সজাগ করার মতন গগন কাঁপানো হাসি। শাহিনা নিচতলা থেকে উঠে আসলেন ওর হাসির আওয়াজে। সিঁড়িতে থাকতে থাকতে হাঁক ছাড়েন, কিরে বর্ষা, এত শব্দ কোথা থেকে? বাড়িতে চোর ঢুকলো নাকি? বর্ষা ফটাফট ফোন কেটে মেসেজ পাঠায়, শুনুন, বড় মামার ঘরে আসছে, আমি আপনাকে পরে ফোন করব, কেমন? এখন মিছিমিছি ঘুমিয়ে পড়া বান ধরতে হবে, বাই। মেসেজ দেখে স্মিত হাসল নিলয়। হাঁটুতে ভর করে একটু জিরিয়ে আবার হাঁটা ধরল। মেয়েটা খুব মিষ্টি। কুমিল্লায় একমাত্র বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেদিন সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিল নিলয়। সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কাটলো সবার শেষে। ততক্ষণে বাস ভর্তি যাত্রীতে ঠাসা। উপায়ন্তর না পেয়ে একটা মেয়ের পাশেই বসতে হয়েছে ওকে। সিটে বসে কানে এয়ারপড লাগিয়ে গান শুনছিল একঘেয়েমি দূর করতে। পাশের সহযাত্রী তখনও জানলার বাইরে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। নিলয় আর চোখে এক পলক চাইল, এড়িয়ে গেল কয়েকবার। শব্দ না হলেও তার কান্নার দৌরাত্ম্য নিলয়ের হৃদয় পর্যন্ত পৌঁছালো। পাশে একজন, বিশ্বের সকল দুঃখ এক করে কেঁদে কেটে বিকবিদিনতা অবস্থা। আর নিলয় নির্বিঘ্নে নির্লিপ্তে মনে সুখে গান শুনে যাবে। ব্যাপারটা মারাত্মক, নিষ্ঠুর দেখায়। এক্সকিউজ মি। জবাব না দিয়ে শান্ত দৃষ্টিতে চায় বর্ষা। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? পার্সোনাল প্রবলেম, নাকি পাশে আমি বসেছি বলে? মেইলি কোনো ব্যাপার হলে অন্য কোনো মেয়ে যাত্রী আপনার সাথে বসবে, আমি না হয় আরেক সিটে ম্যানেজ করে নিব। বর্ষা এতক্ষণে সজ্ঞানে ফিরল। চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নার দরুন।
একটা অপরিচিত মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছে ভাবতেই লজ্জা হলো। ধাতস্থ হয়ে চোখের পানিটুকু মুছল, ভাঙা ভাঙা গলায় বলল, কোনো সমস্যা হচ্ছে না আমার, নিশ্চিন্তে বসুন আপনি। নিলয় নিশ্চিন্তে বসতে পারল না। খুব পরিচিত লাগছে মেয়েটার চেহারাটা, কোথায় যেন দেখেছে টাইপ। সন্দেহ দূর করতে চাইল আরেক ঝলক। মেয়েটা তখনও এক বুক দুঃখ আগলে কেঁদেই চলেছে, তবে এবার কাঁদছে লুকিয়ে, চোখে চশমা পরে। নিলয় বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো আর চোখে। আগ্রহ পেল কথা বলার। আচ্ছা, একবার জিজ্ঞাসা করবে কি? যদি কাঙ্ক্ষিত সেই মানুষটাই হয়, জিজ্ঞেস করবে কি না বলতে বলতে বহু দ্বিধাদ্বন্দ্ব পুহিয়ে শেষমেশ আমতা আমতা করে জিজ্ঞাসা করেই ফেলল।